না না, এখানে 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 একটা উল্টো প্রশ্ন করা যেতে পারে, পয়েন্টটা বুঝতে পেরেছেন যে কেন আমি ওটাকে এই ব্যাগের মধ্যে ঢোকাবো। কিন্তু দেখ, এটা তো সত্যি, যেখানে যেখানে ডিসক্রিমিনেশন হয়েছে, ডিসক্রিমিনেশন খতম করার প্রথম প্রসেস তো এটাই হয়েছে না, যে কেন তুমি ওর প্রতি একটা আলাদা বিহেভিয়ার করছো, ও কি এটাই না, মানে তো নারীদের ডিসক্রিমিনেশন, ঠিক আছে, সেটা খতম করার যেটা প্রথম প্রচেষ্টাতে নারীরাও মানুষ, পুরুষটা একমাত্র মানুষটা তো তা না, তো বলতে হবে যে কেন বলছো নারীরা একমাত্র, ওটা কেন ঢোকানোর চেষ্টা করছো, পুরুষের বলছো। মানে বুঝলাম না তুই অ্যানালজিটা। মানে আমি বলছি ডিসক্রিমিনেশন খতম করার প্রথম প্রচেষ্টা তো এভাবেই হয়, যে এটাও তো এটাই, তাহলে তুমি আলাদা কেন ট্রিট করছো। তো সেক্ষেত্রে তো ওটা বলক দিয়েই শুরু হয় না, বোঝাতে পারছি কি? এক সেকেন্ড একটু পজ করতে হলো, ভিডিওটা কোনো কারণে কিছু গন্ডগোল হয়েছে। প্রভু, হ্যাঁ চল আমি কাউন্ট দিচ্ছি, ঠিক আছে, 1 2 3 অ্যান্ড গো। হ্যাঁ, একটা ইন্টারেকশনের পর বেসিক্যালি আমরা যেখানে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা যে প্রশ্নটা ব্যাপারটা করছিলাম না, আমি বলতে চাইছি যে কোনো ডিসক্রিমিনেশনকে যখন প্রথমবার অ্যাড্রেস করা হয় বা প্রথম ফেজে অ্যাড্রেস করা হয়, তখন থেকে বলা হয় যে এইটাও আমাদেরই পার্ট, ঠিক আছে, এটা তো এইভাবেই শুরু হয়। বা যখন ধর নারীদের প্রতি ডিসক্রিমিনেশন অ্যাড্রেস করা হচ্ছিল, তখন তো বিশ্বভাবেই বলা হচ্ছিল এখন নারীরাও মানুষ, ঠিক আছে। তো তখন যদি এই পয়েন্টে উঠে যায়, যেটা বলছিলি যে দেখো এটাও বাংলা ভাষা, এটা আলাদা করে বলছে মানেই তার মধ্যে ডিসক্রিমিনেশন আছে, কিন্তু ডিসক্রিমিনেশনকে খতম করার জন্য তো একটা এই ধরনের অ্যাপ্রোচ থেকে শুরু হয়, এটা একটা ধরুন নামতে মধ্যে হবে। আলাদা মানে নারীরাও মানে নারীদের বিরুদ্ধে যখন ডিসক্রিমিনেশন হচ্ছিল তাকে ভাঙতে গিয়ে আহ, নারীরাও মানুষ এইতে খুব একটা হয়েছিল বলে তো আমার মনে হয় না, মানে অন্য দিক থেকে ব্যাপারটাকে ডিল করা হয়েছিল। আচ্ছা ধর যদি কেউ এটা বলে শুরুয়াত করে যে নারীরাও মানুষ, তুমি নারীদের কেন না না এইটা তো এর একটা ফ্যাকচুয়াল ব্যাপার আছে যে কোনটা ফান্ডামেন্টাল, নারী হওয়াটা ফান্ডামেন্টাল না মানুষ হওয়াটা ফান্ডামেন্টাল। মানুষ হওয়াটা ফান্ডামেন্টাল, কিন্তু ভাষার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা হতে হবে, এইটা এখানেই তো মানে ভাষা তো ফান্ডামেন্টাল, যে মানে তোর সাথে আমার কমিউনিকেশনটা ফান্ডামেন্টাল, সেটা যে ফর্মেই হোক না কেন সেটাকে বাংলা ফর্মের মধ্যে ইনকর্পোরেট করতে চাইছি কেন, মানে বুঝতে পারছিস মানে পার্থক্যটা না না কোথায়? না 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 না, বুঝতে পারছি সমস্যাটা কোথায়, সেটা বোঝার চেষ্টা করছে। মানে ঝাড়গ্রামের ভাষাটাকে কেউ ভাষা না তো বলছে না, কিন্তু সমস্যাটা হচ্ছে কেউ এটাকে বাংলা ভাষা মানতে নারাজ। হ্যাঁ তাহলে তার প্রথম মানে কিন্তু আমি যদি বলি যে তুমি মানে কি বলবো, অ্যালগোরিদমটা যদি এরকম হয় যে প্রথমে তোমাকে বাংলা ভাষার ভেতরে অ্যাকসেপ্টেড হতে হবে, তারপরে তুমি ইয়ে হবে, মানে কি বলবো, আহ তোমার মহানতা জায়গায় আসবে, তুমি ভাষা হিসেবে এক্সাক্ট মানে একটা দরজা পাবে। সেইটাই তো ভুল, মানে কেন বাংলা ভাষার মধ্যে কেন তো বাংলা ভাষার যে সেটটা আমরা তৈরি করে নিচ্ছি, সেই হুম। সেটটা রেদার আমি যদি এইভাবে বলি যে ঢোকাতেই যদি হয় তাহলে বাংলা ভাষাকে এতটা উদার হতে হবে যে বাংলা ভাষার সেটটাই সে মানে সকল ভাষাকে মানে আমি তো এটাই বলতে চাইছি, মানে এটা তো বাংলা ভাষার সেট থেকে উদ্ধার করারই তো চেষ্টা। বাংলা ভাষা স্টেট বলতে কি, বাংলা ভাষা যারা বলছে সে মানুষগুলোকে নিয়ে, সেই ক্ষেত্রে তো হ্যাঁ না বাংলা ভাষা বিষয়টা উদ্ধার তা মানে নয়, বাংলা ভাষীদের উদ্ধার হবে। আমি একটা সেন্ট্রাল জায়গায় এনে ফেলেছি যে বাংলা হুম, ভাষা আমরা যে কথাটা বলি, এবং তারপরে আমরা হুম, বলছি যে দেখো তো এই ভাষাটা বাংলা কিনা, এই হ্যাঁ, কারণে কিন্তু এই ভাষাটাও বাংলা, তুমি স্বীকার করো তো? হুম, হ্যাঁ হ্যাঁ স্বীকার করি। এইবার হচ্ছে তাহলে তুমি যেমন বাংলা ভাষাকে স্বীকার করো তাহলে তুমি এটাকেও স্বীকার করো, এটা বেসিক্যালি হচ্ছে ওই রকম যে দেখো এই নচিকেতার প্রথম অ্যালবামের নাম ছিল জীবনমুখী গান, সেখান থেকে কবির সুমন মহিনের গড়াগুলি যা গান বানিয়েছে সবই হয়ে গেছে বাঙালির কাছে জীবনমুখী গান। তার হুম, কারণটা কি, একটা বক্সে ঢুকলে করে কথা বলাটা সুযোগ হয়, মানে সুবিধের হয় অনেক বেশি, হুম, অতটা চিন্তা ভাবনা করে কথা বলতেন। ঠিক এই কারণে যে আগে আমি বাংলা ভাষার মধ্যে অ্যাকসেপ্ট করি, কনসেন্ট জেনারেশন করিনি যে দেখো বাবা এইটাই বাংলা ভাষা, কিন্তু এটাও বাংলা ভাষা, তার জন্য যুক্তি যুক্তি খাটিনি, হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল যে এইটাও বাংলা ভাষা। তারপরে আমি বাংলা ভাষার এবার তুমি দেখো বাংলা ভাষাকে তুমি যেভাবে মহিমান্বিত করো, বাংলা ভাষাকে তুমি যেভাবে ভালোবাসো, তাহলে তুমি এই ভাষাগুলোকেও ভালোবাসবে। আমি যেটা করারই তো দরকার নেই, আমি প্রত্যেকটা ভাষার প্রতি ভালোবাসা থাকবে আমার, মানে তার জন্য আমার বাংলা ভাষার একটা সেট তৈরি করতে হবে কেন, আমি এটা নিয়ে প্রশ্ন করছি। ঠিক আছে, কোনটা বাংলা, বাংলা ভাষার সেটটা কোনটা, কেন আমি কোন রাইটে বলবো যে এই সেটটা বাংলা ভাষা, কেন এটা সেট বানানোর দরকার পড়বে বাংলা ভাষা? হ্যাঁ মানে উত্তর কলকাতার লোকটা যে বাংলা ভাষা বলে, দক্ষিণ কলকাতার লোকটা সেই বাংলা ভাষা বলে না এক্স্যাক্টলি।
তাহলে সেইটা আমি কিসের রেসপেক্টে বাংলা ভাষা বলছি? তার মানে বেসিক্যালি আমি আমার পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ক্ষমতার নিরিখে দাঁড়িয়ে একটা নোশন তৈরি করেছি, যে নোশনের কোনো মানে ডেফিনিশন নেই। তাকে যদি বলা হয় যে এটা বলছে যে দেখো এটা বাংলা ভাষার মধ্যে ঢুকতে পারে ইত্যাদি প্রভৃতি, তাকে যদি বলা হয় যে তোমার প্রপার সেটটা কোনটা যার মধ্যে তুমি এটা ঢোকাতে চাইছো, সে সেটা বলতেই পারবে না। মানুষের ক্ষেত্রে কিন্তু তা নয়। কারণ এটা তো ফ্যাকচুয়ালি মানে কোনটা ফান্ডামেন্টাল, নারী আগে ফান্ডামেন্টাল, পুরুষ মানে ফান্ডামেন্টাল। তুই বলতে চাইছিস যে মানুষ আর সকল যে কোট আনকোট বলি অমানুষ, তার ক্ষেত্রে ব্যারিয়ারটা যতটা ক্লিয়ার, যেটা মানুষ না মানুষ নয়, বাংলা মানে ভাষার ক্ষেত্রে ব্যারিয়ারটা ততটা ক্লিয়ার নয়, যেটা বাংলা ভাষা মানে ব্যারিয়ার তুমি কোথায় সেট করবে, যেটা খুবই একটা সাবজেক্ট ইস্যু হয়ে যায়। তাই বলতে চাইছিস তো? না, বিষয়টা তুই যেটা বলছিস তুই একটু টপ ডাউন দেখছিস, আমি বলছি ব্যাপারটা তো আমার ধারণা অনেক কোথায় মিস করছিস তুই। তুই যে বলছিস না যে নারী দের অধিকার রক্ষার প্রথম স্টেপটা এইভাবে ভাবা হচ্ছে যে তুমি নারীরাও মানুষ, ঠিক আছে? আর এইখানে কি হচ্ছে, এখানে একটা ভাষা কোনো XYZ তাকে বলা হচ্ছে যে এটাও বাংলা ভাষা। তুই এই দুটোকেই প্রথম সোপান হিসেবে দেখছিস, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এইখানে ফান্ডামেন্টালটা কোন জায়গায়? নারী এবং মানুষের মধ্যে কে ফান্ডামেন্টাল? মানুষ ফান্ডামেন্টাল। আর এইখানে ভাষা আর বাংলা ভাষার মধ্যে কে ফান্ডামেন্টাল? ভাষা ফান্ডামেন্টাল। তাহলে ব্যাপারটা কিন্তু উল্টো, একটা হচ্ছে ফান্ডামেন্টালকে টেনে তুই সুপারফিশিয়ালে ঢোকাচ্ছিস, আর একটা হচ্ছে সুপারফিশিয়ালকে টেনে ফান্ডামেন্টালে ঢুকাচ্ছিস। অবভিয়াসলি নারী মানুষের কনসেপ্টটা রাইট আমার চোখে। এর ক্ষেত্রে সেটা খাটছে না। কারণ ভাষা ফান্ডামেন্টাল, ভাষা যদি ফান্ডামেন্টাল হয়, আমি তো বারবার এই প্রশ্নটা করছি যে কেন। তাহলে কি বুঝতে পেরেছি, তাহলে কি তুই বলবি যে মানে তাহলে ভাষা উপভাষা ডিভাইডটা কি করে করবি, মানে ডিস্টিংশনটা কিভাবে করবি, ডিভাইড ছেড়ে দে। আমি জানি না, আমি মানে ব্যাকরণ সম্পর্কে খুবই অজ্ঞ, তবে আমার মনে হয় এই ডিস্টিংগুইশনের কোনো বা ডিফারেন্সিয়েশনের কোনো খুব একটা প্রয়োজন আছে বলে। হ্যাঁ, ভাষার সঙ্গে মানে কোনো ভাষা, এই যে আমরা যতই বলে নিই হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে হেনাতেনা, হিন্দির লোকেরা বলবে ইংরেজি সাম্রাজ্যবাদ হচ্ছে ইত্যাদি প্রভৃতি, কিন্তু দিনের শেষে ইকোনমিকে বাদ দিয়ে এই কথাগুলো বলার কোনো জায়গা থাকে না। কেন তোর কথা মানলাম। আমি বলতে চাইছি যে ফাইনাল তোকে দেখতে হবে যে কোন ভাষাটা তার সাথে রিলেটেড থাকে, ঠিক আছে? যে রাঢ়ী ভাষাটা এবং সকল রাজবংশী ভাষাটা এবং আরো উপভাষা আছে, সেগুলো কোথাও একটাকে রিলেটেড এবং এটা বাংলা ভাষার উপভাষা। এবার সমস্যাটা কোথায়, যে আমরা ওগুলোকে বাংলা বা আমরা ইন জেনারেল এগুলোকে বাংলা বলতে নারাজ, আমরা আমাদেরটাকেই বাংলা বলে মানতে পারি। তোকে এটাও বুঝতে হবে তোদের মানে তুই কিন্তু মানে আমি যদি এইভাবে ধরি যে বাংলা হচ্ছে একটা ক্যাটাগরি, তার ভেতরে সাব ক্যাটাগরিতে অনেক ভাষা আছে, রাঢ়ী মানে সুপারসেট, এগুলো তো সাবসেট। এইবার তুই বিশ্বাস করছিস যে তুই যে বাংলা ভাষাটা বলিস সেটা সাবসেট নয়, সুপারসেট। আমার প্রবলেমটা এইখানে। আচ্ছা কি বলতে চাইছি বুঝতে পারছি, ওই অ্যাকসেন্টের ব্যাপারটা মনে হচ্ছে আমারটা বাংলা। হ্যাঁ, এটাও তুমি বাংলা। কোন রাইট এটা বলছো? তোমাকে কে রাইট দিয়েছে বাংলা ভাষা ঢোকানোর মধ্যে? তুমিও তো তুমি এটা সবচেয়ে মানে কি বলবো শান্তিপূর্ণ অবস্থান এটা হতে পারে, তুমিও তোমার ভাষাটাকে ওই সাব ভাষার ক্যাটাগরিতে ভাবো যে ওটাও একটা সাব ভাষা, এটাও একটা সাব ভাষা। তুমি তোমার কমিউনিটির লোককে বলো যে যদি আমাদের সাব ভাষাকে আমরা মহিমামণ্ডিত করতে পারি, গর্বের সঙ্গে দেখতে পারি, তাহলে এইটাও একটা সাব ভাষা, একেও আমরা গর্বের সঙ্গে দেখতে চাই, দেখতে পারা উচিত। ঠিক আছে, জায়গাটা এইখানে। বুঝতে পারছি। আমরা তার আগে কোথায় কথা বলেছি, কথা বলে শুরু হয়েছিল। আচ্ছা মানে তার আগে থেকে প্র্যাকটিস করাটা আমার ধারণা মুশকিল হয়ে যাবে। আমরা একটা নতুন মানে একটা বিষয় ওই প্রথম রিলেটেড বিষয়টা নিয়ে আলোচনা করি, যে দেশ এবং রাষ্ট্রের কনসেপ্টটা, যে এই যে ভারত দেশ ও ভারত রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করছিলাম, এটা ফান্ডামেন্টাল বা খুব বেসিক প্রশ্ন তোকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ধর 47 আমরা স্বাধীনতা পেলাম 15ই আগস্ট, আর আজকে 17ই আগস্ট 2022। এই পুরো টাইম পিরিয়ডটায় যেটুকু তোর বা আমার যেটা বলার বা জানাশোনা আছে, তাতে করে তুই কোন ঘটনাটাকে যদি একটা ঘটনা বলতে হয় যেটা খুব সিগনিফিকেন্ট তোর চোখে, এরকম সিগনিফিকেন্ট ঘটনা কি বল? মানে কোন দিক থেকে, মানে পজিটিভ নেগেটিভ? তোর কাছে একটা করে যে কোনো একটা ঘটনা যেটা মনে হয় যে এইটা যেটা ভারতবর্ষের ইয়েকে বদলে দিয়েছিল, এরকম একটা মানে বা আমার মনে হয় এই ঘটনাটা হওয়াটা খুব দরকার ছিল, এরকম কিছু এটা আমাকে বিরাট আনন্দ দিয়েছে। আমার মনে হয় প্রথম মানে একটা না বলে আমি তিন দিকের ঘটনা বলতে পারি, তিনটে খুব ইম্পর্টেন্ট এবং
তিনটিকে আলাদা ওই মানে আবার সেই আমরা ওই ভুলটা করবো যদি একটার মধ্যে বাদ দিচ্ছি। লর্ডস অফ হতে পারে আমার ৩ টে মানে আমি আমার যতগুলো মনে হয় আমি ততগুলোই বলছি। না আমি ইম্পর্টেন্স সাপেক্ষে জিজ্ঞাসা করছি না, কিন্তু আমি এটা জিজ্ঞেস করছি মানে হতেই পারে যে কোনো একটা ঘটনা যেটা ডট এই যে মোদির মানে বিজেপি ইন জেনারেল ক্ষমতায় আসা, এটা তো ইম্পর্টেন্ট ঘটনা, খুবই ইম্পর্টেন্ট ঘটনা। হ্যাঁ, So, সেটাও একটা আমারও অঞ্চলে- সাবজেক্ট। আমি যে ৩ টে ঘটনাকে বলতে চাই, আমি কোন একটাকে না হয় ব্যাখ্যা করো। না আমি আমি বলছি কিন্তু আমি তোকে যেটা বলতে চাইছি যে একটা ঘটনা যেটা তুই মানে ধরে ভাগ্যি সেটা হয়েছে, যেটা নিয়ে তুই গর্ব করতে পারিস, যে গর্ব না গর্ব তো আচ্ছা, ওইটাই তো জানতে চাইছিলাম যে তুই পজিটিভ কোর্সে দেখতে চাইছিস না নেগেটিভ কোর্সে? পজিটিভ ডিসকাশন দেখতেছি যে আমার বেশি এটা আন্দোলন করেছে। পজিটিভ কোর্সে দেখতে গেলে ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় সংবিধান সভার গঠন, যদিও সেটা স্বাধীনতার আগেই হয়েছিল, বাট ওটা স্বাধীনতার সাথে জুড়েই তো, মানে আগে না হলে পরেও যদি ব্রিটিশরা আগে রাজি না হতো ৪৭-এর পর হতোই। তাহলে স্বাধীনতা এই সংবিধান সভার গঠন এবং ওই পরিশ্রমটা এই মানুষগুলো, এইটা বোধহয় সব থেকে মানে এটা আমারও মনে হয় সংবিধান তৈরি হওয়াটা, যে সংবিধান অ্যাডপ্ট করা, হ্যাঁ। এই যে process এবং টা। তার যে প্রসেসটা যে হ্যাঁ, ৩.৫ হ্যাঁ। বছর ধরে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে হুম, হুম। এবার এই নোটে আমি একটা কথা বলতে চাই, আমাদের দুজনের জন্য নয়, যারা যেটা শুনবে সেই ওয়াইডার অডিয়েন্সের জন্য, ইফ ওয়াইডার। আচ্ছা, সেটা হচ্ছে যে শাম বেনেগালের ১০ খানা এপিসোডের একটা ওয়েব সিরিজ, মানে তখন আমরা ওয়েব সিরিজ ব্যাপারটা জানতাম না, রাজ্যসভা সীমিত হতো। ছোটবেলায় আমি তার গ্লিমস দেখেছি কিন্তু মনে ছিল না, পরবর্তীকালে আজ থেকে ৩-৪ বছর আগে আমি ওটা দেখেছি, ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়। আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি। বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে সংবিধান, হ্যাঁ, সংবিধান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সমস্ত বিতর্ক হয়েছিল তার একটা ফিল্মড ভার্সন, এবং সেটা যথেষ্ট ঠিকঠাক ভাবে শুট করা বলেই আমার মনে হয়। সেটা শুধু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নয়, কিন্তু মানে ওই সময়টাকে হচ্ছে মাউন্ট ব্যাটেনের সাথে জিন্না এবং নেহরু এবং প্যাটেল এদের না সেইটা conversation কিন্তু গুলো না সেইটা কিন্তু ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হওয়ার নিরিখেই দেখানো হয়েছে। মাউন্ট ব্যাটেনের সঙ্গে জিন্নাবাই ইত্যাদির হ্যাঁ মানে আমি বলবো সেই সময়কার একটা মানে একটা হ্যাঁ, না সেটা মানে তুই সেই সময়কারটা বলে দিলে কোথায় ভুল করবো আমরা। সেই সময়ের অনেক কিছু কিন্তু দেখানো হয়নি। না বটে, আরে কোনো সময় কোলপ কিছুতে দেখানো সম্ভব না না। আমি সবকিছু বলতে মানে কি চাইছি না, যে- এখানে মানে দেখানো হয়েছেই খুব, মানে সময়ের নিরিখে খুব কম জিনিসকেই দেখানো হয়েছে। সেই জিনিসগুলোকেই দেখানো হয়েছে যেগুলো ওই কনস্টিটিউয়েন্ট তৈরি হওয়া এবং দেশটার একটা স্বাধীনতা পাওয়া, এই দুটোর সঙ্গে লিগালি বা পলিটিক্যালি খুব সংযোগ ছিল। সেই জায়গাগুলোই দেখানো হয়েছে। মানে ওই দেশ ভাগ, হিন্দু মুসলিম রাইট এইগুলো নিয়ে কিন্তু খুব কথা বলা হয়নি। ১০ না খানা বলা হয়নি। ফলে আমি ওইটা একটু থেকে আমি বাঁচতে চাই বলা থেকে। আমার মনে হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং তার বিতর্ক সবাটাই মেজর, সে তার সঙ্গে রিলেটেড বেশ কিছু জিনিস অবশ্যই সেই সময়ের নিরিখে দেখানো হয়েছে। আমি সবথেকে ভালো যেটা ওখানে দেখতে পেয়েছিলাম, পরবর্তীকালে আমি মানে এখন তো বদলে দিয়েছে কিন্তু ১টা-২টো ঘরে আছে পার্লামেন্টে, সেটা হচ্ছে ওই স্ট্যান্ডের ওপর দাঁড় করানো উল্টো ফ্যান আরকি বেসিক্যালি। আচ্ছা হ্যাঁ, তো ওইটা ওখানে ১ম এ নজর করেছে। তো যাই হোক, মানে কারো যদি দেখতে ইচ্ছা হয়, আমি বলব যে যেকোনো ভারতবর্ষে যে ওয়েব সিরিজ তৈরি হয় আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো হলেও সেই ওয়েব সিরিজ একটা ওয়েব সিরিজ দেখার সময়কে নষ্ট করে মানে অফ করে সংবিধান দেখা যেতে পারে। মানে ফ্রিতেও দেখা যায়, কোনো পয়সা লাগে না। গুড এন্ড গুড সংবিধানের পাশে দাঁড়ান। না সংবিধানের পাশে তো আমি এটা মানে জিনিস তো মানে ফিল্মোগ্রাফিক্যালিও ভালো, মানে ইয়ে না। আচ্ছা এটা হলো, এবার যদি তোকে জিজ্ঞেস করি একই প্রশ্নটা একই থাকছে, শুধু টাইম পিরিয়ডটা এবার তোর কোথাও একটা কনসিয়াস হওয়ার পর থেকে আজকে টাইম দেখা হয়, তাহলে সেরকম একটা ঘটনা কোনটা হতে পারে? এবার ১৭-১৫ আগস্ট থেকে ধরছি, এই যে বললো আগে, হ্যাঁ বেশি নেই কি বল? বেশি নেই। মানে মোটামুটি যদি ভেবে নিই যে কনসাস, মানে ধর মানে এই ২০০৫ পলিটিক্যালি কনসাস নয় বলছিস তাই তো? মানে না পলিটিক্যাল কনসিয়াস তুই তখন না থাকতে পারিস, এখন হতে পারিস, বুঝতে পারছিস তো? মানে আমি মানে এখনকার কোন অবস্থা কনসাস কি, হিসেবে বলছিস? আচ্ছা ঠিক আছে কনসিয়াস তোর জন্ম থেকে ধরাই ভালো। আচ্ছা ঠিক আছে জন্ম থেকে, সেটাই বেটার। জন্ম থেকে এখন কি জন্ম থেকে এখন অব্দি যদি বলতে হয় তাহলে কোনো একটা ঘটনার থেকে আমি বেশি জোর দেবো যেটায়, সেটা হচ্ছে যে তোর একটা টাইম পিরিয়ডকে যে টাইম পিরিয়ডে ভারতবর্ষে অনেকগুলো ফান্ডামেন্টাল রাইট এক নাগাড়ে ইয়ে করা হয়েছিল, যেমন রাইট টু এডুকেশন, রাইট টু ফুড, হ্যাঁ এই সমস্ত রাইট গুলোকে ইয়ে করা হয়েছিল সম্ভবত ইউপিএ 2 এর শুরুর দিকে।
ইউপিএ 1-এ ইউপিএর মাঝামাঝি থাকে। হ্যাঁ, হুম। তো ওই রিজিমটা আমার মনে হয় যে ভারতবর্ষের ডিসকোর্সকে মানে অনেকটাই বদলাতে পেরেছে কিনা জানি না, কিন্তু মানে আমার মনে হয় যেটা পজিটিভ দিক। না, আমার চোখে এটা তুই যেটা বললি না ঠিক মানে ঠিক বলতে হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমার চোখে আমার মনে হয় কোথাও একটা রিসেন্ট সো কল্ড কোট আনকোট ফার্মার্স প্রোটেস্ট জিনিস এবং তার যেটা ফাইনালিটি যে গেল যেভাবে গেল তার যে প্রসেসটা সেটা ফাইনালিটিতে যদি নাও পৌঁছতো স্টিল মানে সিএ প্রোটেস্ট এবং ফার্মার্স প্রোটেস্টের মধ্যে একটা পার্থক্য তো রয়েছে, প্রচুর প্রচুর পার্থক্য রয়েছে। তো মানে সেই জন্য আমি মেথডে, তার স্ট্রাকচার, হ্যাঁ, তার টেকনোলজিতে সবকিছু সবকিছু এবং তার ইকোনমিতেও মানে এটাও বলতে হবে হ্যাঁ, ইকোনমিতেও তো obvious. ইকোনমিটা হ্যাঁ। এবং সেক্ষেত্রে এবং ব্যাপারটা আমাদের সিএ প্রোটেস্ট যেহেতু সফল হয়নি সকল তাই না, কিন্তু যেভাবে ফার্মার্স প্রোটেস্ট তার কন্ডাক্ট করা হয়েছে অ্যাজ আ হোল তার ফাইনালটাকে যদি ছেড়েও ফাইনালি সকল যেটা করতে গেছিল যেটা করতে তার ভালো খারাপ ফার্মার্স মিলিয়ে না এসব সব কিছুকে ছেড়ে দিয়ে গিয়ে বলি কিন্তু ফার্মার্স প্রোটেস্টটা আমাদের এখানে একটা বেশ মতসদ মনে বা হ্যাঁ, মানে আমারও মনে হতে পারতো, কিন্তু পারে না। তার বেশ কিছু কারণ হচ্ছে ফার্মার প্রোটেস্ট একটা আশার আলো দেখাতে পারলো, সেটা কিন্তু খুব একটা মানে কন্টিনিউ করতে পারেনি। না মানে আমার কাছে ব্যাপারটা মানে আমার কাছে তোর ব্যাপারটা তুই যেটা বললি সেটা কোথাও একটা গিয়ে ডিসকানেক্টিং এই জন্য যে মানে সেটা তোর ক্ষেত্রেও সত্যি যে ওটাও খুব আশার লোক দেখাতে পারেনি, কোথাও থেকে স্ট্যাগনেন্ট রেখে যায় এখন বিষয়টা হ্যাঁ, মনে হয় অন্তত মানে হ্যাঁ, মানে হ্যাঁ। মনে হয় মানে স্ট্যাগনেন্ট হচ্ছে ১ নম্বর, ২ নম্বর হচ্ছে এর সুদূর প্রসারী কোনো এফেক্ট কিন্তু ছেড়ে যেতে হ্যাঁ মানে তার কারণ সেটা কোনো লং টার্মে গিয়ে তারপর ব্যাকে দেখতে হবে কি এফেক্ট থাকছে আগে এবং পর তো সেটাও বলবো মানে কিছুটা ওটা তো হয়েছে প্রায় ১-১.৫ বছর হতে চললো, তাই না? মানে প্রায় ১ বছর হতে চললো। না আমি বাংলাদেশের কথা বলছি না, আমি তুই যেটা আইডিয়ার কথা বললি আমি সেটা রেসপেক্টই পাচ্ছি। হ্যাঁ। সেটাতে আমার আপত্তিটা ওই জায়গাটাতে যে ওটার ইফেক্টটা মানে ওটা ইফেক্টটা শুধু প্রসারী কিন্তু সেটার ইফেক্টটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে স্ট্যাগনেট হয়ে গেছে, কারণ ৪-৫টা যখন মানে এইভাবে বিরক্ত শুরু করে তখন ওই ইফেক্ট গুলো খুব যে ইফেক্ট থাকে ফাইনালি সেটা মনে হয় না। আর সেটা তার থেকে বড় কথা সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ মানে কোথাও একটা গিয়ে টপ ডাউন অ্যাপ্রোচ যে আমি বানানো আছে এবং কিন্তু তারপর এইটা ঠিক আমি সমর্থন করতে পারলাম না। যতই ৪-৫টা বদলে যাক, আজকেও কিন্তু আ কোভিডের সময় যতই প্রধানমন্ত্রী বলুক যে আমি দিচ্ছি, কিন্তু তাকে দিতে হচ্ছে কিন্তু ফুড সিকিউরিটি অ্যাক্ট এর জন্যই। যে কত সামথিং ৮০ লক্ষ লোককে ৮০ কোটি লোককে ফ্রি রেশন দেওয়া ইত্যাদি। যতই তারা নিজেদের প্রোপাগান্ডা হিসেবে দেখাক বা দেখাক, দিনের শেষে কিন্তু তাকে ফুড সিকিউরিটি অ্যাক্ট এর জন্যই দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে সেটাকে। মিড ডে মিল প্রকল্প ভীষণ সাকসেসফুল একটা প্রকল্প ভারতবর্ষের নিরিখে। ১ম এ বেশ কিছু রাজ্যে চালু হয়েছিল, পরবর্তীকালে সেন্ট্রালি চালু হয়। সেইটা যার সঙ্গে বেশ কিছু রাজ্যে প্রায় স্বাধীনতার পর থেকে চলছে। হ্যাঁ, বেশ কিছু রাজ্যে স্বাধীনতার পর থেকে চলছে। পরবর্তীকালে ব্যাপারটা করা কিন্তু ওইটা যে সর্বশিক্ষা অভিযানের মধ্যে ফেলে দেওয়া, অর্থাৎ রাইট টু এডুকেশন এর মধ্যে ফেলে দেওয়া, এইটা একটা কিন্তু ডিফারেন্স তৈরি করে। আ যখনই ওই ব্যাপারটা ঐরকম যে মানে তুই যতই ফার্মার প্রোটেস্ট বা এই ধরনের যে যা কিছু বল, যখনই ব্যাপারটা একটা ফিলোসফিক্যাল জায়গায় থাকবে, একটা মানুষের মননে থাকবে, হ্যাঁ, তার ইমপ্লিকেশন আছে, সমস্ত কিছু আছে। কিন্তু দিনের শেষে রাষ্ট্রটা চলে তো আইন দ্বারা। আইন হয়ে গেলে না ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে যায়। মানে ফার্মার প্রোটেস্ট যদি আমাকে একটা এমএসপির আইন এনে দিতে পারতো, সেটা যতই দুর্বল আইন হোক না কেন, আমি কিন্তু ওইটাকে এর মধ্যে টানার চেষ্টা করতাম ধরে ঘরে। কিন্তু সেইটা আনতে পারেনি বলেই ফার্মার প্রোটেস্ট অনেক বেশি মানে আপাতভাবে সফল হলেও মানে একটা দিক থেকে ভীষণভাবে ব্যর্থ। জানি না, মানে এখনো তো আমার তো মনে হয় না, এটা মনে না হওয়ার কারণ যে এই সো কল্ড খুব আনডেমোক্রেটিক সময় একটা যে এবং যখন সমস্ত রিসোর্স তোর বিরুদ্ধে ইউজ করা হচ্ছে তোর বিরুদ্ধে বা একটা গোষ্ঠী মানুষের বিরুদ্ধে ইউজ করা হচ্ছে যারা সো-কল্ড অ্যান্টি বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এত দিন ধরে এত রকম এক্সট্রিম সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের বাইরে থেকে চেষ্টা করে একটু চালিয়েও এবং সেখান থেকে প্রথমে আন্দোলনটা তৈরি হলো এবং তারপর কিছু কিছু দাঁড়িয়ে তাদের খতম করা গেল না এবং শেষ যুক্তি হলো
এটা আমার মনে হয় কোথাও একটা গিয়ে ওই যে এমার্জেন্সি বা তার আগের সময় যে জিপির আন্দোলন, তার আগের সময় জিপির আন্দোলন এবং তারপর কোথাও একটা গিয়ে মানে ইন্দিরা গান্ধী সরকার পড়ে যাওয়া সাধারণ মানুষের চেষ্টায় এবং অবশ্যই প্রতিষ্ঠা পথে গিয়েছে, সেটা কোথাও একটা গিয়ে ওই যে আশাটা না যে ভারত বা ভারতের লোকজন কোথাও একটা গিয়ে এটা করতে পারে এবং সেটা আরেকবার আমার মনে হয় প্রুভ হয়। এবার ওই ক্ষেত্রে যদি দেখিস যে জনতা পার্টির সরকারটা তৈরি হলো, এটা দু আবার বছর শোনা আগে গেল। 3 বছর টিকলো না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাতে করে কিন্তু বলা যায় না যে ওটা কোনো বিভাগ, তারপর ওটা কিন্তু আবার ইনসিডেন্টে ক্ষমতা এলো, মানছে সবই মানছে, কিন্তু ওই যে টাইম পিরিয়ডটাকে আমরা ক্রস করলাম, না না ওইটা ওই যে একটা ওইটার কিন্তু এফেক্টিভিটির জায়গাটা আহ, ছিল এইখানে। মোদিকে পেছনে সরতে হয়েছে বা ইয়ে হয়েছে, কিন্তু সেটা দিনের শেষে কিন্তু কোনো মানে পপুলার ন্যারেটিভে, হ্যাঁ আমরা যারা এই বিষয়ে এনথুসিয়াস ছিলাম আমরা ওই এটাতে এই এটা আক্লান করতে পারি, কিন্তু হুম। তোকে এইটা বুঝতে হবে যে এইটা কিন্তু পপুলার ন্যারেটিভে ইন্দিরা গান্ধীর পতনটা কিন্তু রেজিস্টার্ড হয়েছিল। ফার্মার্স আন্দোলনটা কিন্তু এবং তার সাফল্য যেটুকু পেয়েছে সেটা কিন্তু পপুলার ন্যারেটিভে খুব একটা ইয়ে হয়নি। মানে এটা এক্সপেরিমেন্ট করেই দেখা যেতে পারে। মানে তুই আমি তো থট থেকেই বলতে পারবো, কিন্তু আমি বাকিদের কাছে যারা দেখছে তাদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে তারা তাদের বাড়ির আহ, বেশ কিছু লোককে জিজ্ঞেস করুক যে ফার্মার প্রোটেস্ট যে একটা আপাতত স্বাধীন সাফল্য পেয়েছিল সেটাকে তারা কিভাবে দেয় এবং সেখানে তারা কি ফিডব্যাক পায় জানা কেমন। মানে মানে দেখ মানে সেটারও অনেকগুলো আমি মানছি তোর কথাটা মানছি না তারা, তবে এগুলো সাইড আছে এই জন্য যে ইন্দিরা গান্ধীর সেই সময়টা এবং যে তারপরে ইন্দিরা গান্ধী সরকার পড়ে যাওয়াটা, এটা কি সেই সময় মানে আজকে তো ঘটনাটা সত্যি সত্যি করে ফার্মার করেছে তার ফাইনালি হিতাইবে, ফলে এটাকে হয়তো আজ থেকে 30 বছর ধরে মানুষ ওরকম ভাবেই বা কাছাকাছি রেখে দেখবে না আমার মনে হয় না প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তন্ত্রের প্রয়োগ মানে কি বলবো, তখন কিন্তু মিডিয়া কোথাও একটা মিডিয়া হ্যাঁ রুখে দাঁড়িয়ে ছিল, মানে এমার্জেন্সির সময় দাঁড়ায়নি, হ্যাঁ তারপরে তারপরে এনাদের মানে media সময় কিন্তু রামনাথ গোয়েঙ্কা টোয়েঙ্কা ছিল। না ছিল কিন্তু তারা দাঁড়ায় না, খুব একটা দাঁড়ানোর সুযোগ থাকে না যে কোনো কারণে এমন গেছে। আমি বলছি তাদের মধ্যে একটা রাগ ছিল কিন্তু যে এই যেটা হচ্ছে ঠিক হচ্ছে। আজকে কিন্তু মিডিয়া কোথাও একটা গিয়ে মানে রাগ তো আমার মনে হয় না আছে। আমি বলছি মানে মেইন স্ট্রিম মিডিয়া এবং বেশিরভাগ মিডিয়া সেটা কিন্তু কোথাও একটা গিয়ে না 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 তুই ঠিক সবই ঠিক সবই ঠিক হচ্ছে, ফলে ওই যে মানে সিগনিফিকেন্স তো দখল করবে এটা তো ডিপেন্ড করে না খবরে কতক্ষণ দেখাচ্ছে, মানে একটা সাধারণ মানুষ এটা কি করে জানে মানে খবরে মানে উৎসব হচ্ছে এই 370 খুব সফল। না তাহলে তো এ- আমি এ- এ- বলছি যে তার হুম, মানেই তো এটা ইনডিড প্রমাণ করে যে হুম, আমার গোটা এই আন্দোলনটা হুম, সফলতা পেলো কি পেলো না, এই আন্দোলনটাই পপুলার ন্যারেটিভে সেই জায়গা করে নিতে পারেনি ইন্দিরা গান্ধীর পতন বা ইন্দিরা গান্ধীর অত্যাচার বা ওই রিজিমটা যেটা করে ওই টার্মালটা কমনার একটা একটা লেম্যান কমনার তার মাথায় ততটা রেজিস্টার্ড হয়নি কৃষক আন্দোলনের ক্ষেত্রে যতটা ইয়ে হয়েছিল সেটা যে কারণেই হোক। তাহলে সেই দিক থেকে মানে একাডেমিক্যালি আমি বুঝতে পারছি যে কৃষক আন্দোলনের গুরুত্ব এক অংশেই কোনো অংশেই ইয়ের মতো করে কি বলুন না এমার্জেন্সির পরের যে রিপার্কেশনটা হয়েছিল তার থেকে হুম, আলাদা নয়, বরং তার থেকে বেশিও হতে পারে, কারণ তখন যতই ইন্দিরা গান্ধী সরকারের একটা ইয়ে থাকুক হুম। এই এতটা রিগোরাস দিকে তারা যেতে যায়নি। আমার মনে হয় বুঝতে পারছি, আমার মনে হয় এই যে তার ফাইনালিটিটা মানে তার দূরবর্তী ফলাফলটা কি থাকছে সেটা নির্ভর করছে এটার উপর যে এরকম আর একটা র্যাডিক্যাল বিল বা এরকম আরো কিছু র্যাডিক্যাল বিল কিন্তু ফার্মার্স আন্দোলনের পর থেকে এখনো অব্দি খুব দেখা যায়নি। অনেক ছোট ছোট বিল থেকে যেগুলো সকল ওই আমার অ্যান্টি ডেমোক্রেটিক কথাই বলিস, কিন্তু ওই রকম একটা ব্যাপার যে চাপিয়েই দেবো এভাবেই পাস করবো বিলটা যে যা করার করে নেবে, হয়েছে সেইটা কিন্তু হয়েছে ফার্মার্সদের বড় শ্রম কোড গুলো ঠিক আছে না, নেবার কোড গুলো কিন্তু হয় বিরোধিতা থেকে যে তুই বল বিবাদ করগুলো এইখানে আমি আবারও বলছি যেমনটা মোর প্যাসিভি প্যাথেটিক আমি অস্বীকার করছি না তো, কিন্তু আমি বলছি যে আমি অস্বীকার করছি না প্যাথেটিক, আমি বলছি এসছে এই একটা শ্রেণীর মানুষ বিরোধিতা করবে এটা জেনে নিয়েও এগিয়ে যাওয়া এবং মানে অ্যারোগেন্সি শো করা, সেটা কিন্তু এখন শো করে তারপর থেকে দেখিনি আমি। ফলে আমারও বলছি মানে এটা ওই 10 বছর পরে বোঝা যাবে হয়তো যে এটা আদৌ কোনো লং টার্ম ইম্প্যাক্ট ছিল না, হ্যাঁ পেইনের অপারেশন অপারেশন হ্যাঁ সেটা তো বটেই, মানে লং টার্মে গিয়ে তো দিন শেষে বোঝা যাবে। এবার এখান থেকে যদি বলি মানে এই যে যে দুটো সকল আমাদের কাছে সকল ডিফাইনিং পজিটিভ ডিফাইনিং মোমেন্ট হয়ে যায় আলোচনা করলাম ভারত বিশ্বের রেসপেক্টে,
না আমি আরো দুটো বেশি- বলতে চাই বল। মানে যদি পজিটিভ দিক থেকে মানে সব আলোচনা করার এটার মধ্যে আমার মনে হয় হুম। ভারতবর্ষের স্বাধীনতার পরে এক্ষেত্রে আমি সংবিধান রচনাটাকে বাদ দিচ্ছি তারপরে তিনটে ঘটনা খুব ইম্পর্টেন্ট যেটা ভারতবর্ষের রুখ মানে হাওয়া পাল্টে দিয়েছে বলে আমার মনে হয় হুম। প্রথম হচ্ছে শোনা যায় যে ফারুক আবদুল্লাহর বাবা শেখ আবদুল্লাহ এবং নেহেরুর মধ্যে উইথ কগনিজেন্স মানে তার আগে গিয়ে মরে গেছে সম্ভবত না বা শরীর খারাপ বোধ হয় খুব না মরে গেছে মরে কার গেছে কথা বলছিস? বল্লভভাই প্যাটেল বল্লভভাই প্যাটেল তার আগে মরে গেছে কিন্তু এই ফারুক আবদুল্লাহ এবং নেহেরুর মধ্যে কিন্তু কাশ্মীর ইস্যুটাকে নিয়ে একটা রেজলিউশন ছিল এটা প্রচুর লেখাপত্র পড়লে পাওয়া যায় কিন্তু সেইটার ওদের মিটিংও ছিল না শিডিউল মিটিং তুই যদি পড়ে দেখিস যে ওরা দুজনে মিলে কাশ্মীরে গিয়ে 3 দিনের প্রোগ্রাম ছিল ব্যাপারটা যেটা ঘোষণা করার আগেই নেহেরু মারা যায় ঠিক আছে এবং সেটা বহু মানে জ্ঞানী মানুষ যারা নিয়ে তারা বলেছিল যে একটা মানে তখনই বলে দিয়েছিল যে কাশ্মীর ইস্যু একটা মানে রসাত মানে অন্ধকারের নলকূপে হারিয়ে গেল নেহরুর মৃত্যুর জন্য আর কি আকস্মিক মৃত্যুর জন্য এইটা একটা ঘটনা আমি জানি না মানে নেহরু থাকলেও যে কি করতে পারতাম জানি না কিন্তু এটা অনেকটা থ্রিলার এলিমেন্ট হিসেবেই দেখা উচিত দেখি আমি আর 2 নম্বর হচ্ছে আম, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু 3 নম্বর হচ্ছে আমাদের কেন এবার Emergency। লাল বাহাদুর শাস্ত্রী মৃত্যুটাকে কেন তো কারণ হচ্ছে এই যে ওয়েলফেয়ার স্টেট বা আমার রাজনীতি যাই হোক না কেন এই যে রিজনটা ছিল না যে দিনের শেষে আমি একরকম বলছি তুমি আরেক রকম বলছো হাজারটা কনফ্লিক্ট ইত্যাদি হতে কিন্তু দিনের শেষে আমি গোটা সিস্টেমটাকে একটা জনকল্যাণের দিকে পুশ করতে চাইছি এই যে পলিটিক্সটা ছিল এখানে প্রত্যেকেরই ফ্লাকচুয়েশন ছিল ইত্যাদি ছিল ইনক্লুডিং নেহরু সমস্ত কিন্তু এই যে বা সংবিধান সভার যে ছিল সবাই বিরোধিতা করছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেখানে একটা ওই পলিটিশিয়ানদের পার্সোনাল গেইন বা ওই এখন যে যতটা ডাইলুট হয়েছে ব্যাপারটা সেই ডাইলুশনটা শুরু হচ্ছে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী মারা যাচ্ছে এবং ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি সে উঠে আসছে তারপর কেন বলছিস এটা কি করে বলছিস আমি তো বুঝতে পারছি না মানে এই ডাইলুশনটা স্টার্ট হতো তুই কি দেখে বুঝতে পারছিস যে পলিটিশিয়ান তাদের নিজেকে নিয়ে চিন্তা পাচ্ছে বা ফোকাল পলিটিক্স নিয়ে যদি বলি সিরিয়াসনেস বা মানুষকে নিয়ে চিন্তা ভাবনা কমছে না, এইটা তো মারাত্মক ভাবে একটা কি বলবো ওপেন ইকোনমির উপরও ডিপেন্ড করে সেই জায়গায় একটা মানে কি বল ইন্দিরা গান্ধী সোশ্যালিজম বা সোশ্যালিস্ট এইগুলো মধ্যেই ছিল কিন্তু তার রিজিমে যখন সঞ্জয় গান্ধী কাজ করছে তো হ্যাঁ মানে আমি বলছি না এই ইন্দিরা গান্ধী কোন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু মানে কি আমি বলছি লাল বাহাদুর শাস্ত্রী যদি কোনো আকস্মাত মৃত্যু না ঘটতো লাল বাহাদুর শাস্ত্রী তো আরো অনেকদিন প্রধানমন্ত্রী থাকতো এবার তো তাহলে তুই যদি প্র্যাকটিস করতে করতে তাহলে এরকম করে বলা যায় যে নেহেরু যদি না মরতো তাহলে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হতো না তুই টাইম পিরিয়ড ওটাই বলতে পারিস না মানে দেখ 1965-তে লাল বাহাদুর শাস্ত্রী যত মারা যাচ্ছে হ্যাঁ 65 লাল বাহাদুর শাস্ত্রী মারা যাচ্ছে ওদিকে তুই মনে করতে পারছি ইমার্জেন্সি লাগছে 75 ঠিক আছে এই 10 বছরের সময়ের মধ্যে কিন্তু পলিসির দিক থেকে যদি বলিস তাহলে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা না 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 সেটা ছিল আরে এই ট্রানজিশনটাও তো সময় লাগে তোর বাবা সেইটার তো থাকবি কিন্তু তুই এইটা দেখ তাহলে তুই কংগ্রেসের মধ্যেই দেখ তখন ক্ষমতা নিয়ে মারামারি হচ্ছে ভাগ হচ্ছে ইন্দিরা গান্ধী একটা আলাদা কংগ্রেস তৈরি করছে সমস্ত কিছু কিন্তু গন্ডগোল গুলো হচ্ছে তার আগেও সেটা কিন্তু অনেকটা পরের থেকে তাও মানে মানে তুই আবারও বলছিস মানে তাহলে তুই কোনটাকে ডিফাইনিং মোমেন্ট বলবি এটাই বুঝতে পারছি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু থেকে লাল বাহাদুর শাস্ত্রীর ওই সাডেন ডেথটা একটা ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি মানে যদি লাল বাহাদুর শাস্ত্রী এমনিও মানে একটা ইন্ডিকেটিভ হইতে মারা যেত যে বুঝতে পারা যাচ্ছে যে অসুস্থ হচ্ছে মারা যাবে ওই সাডেন ডেথটা একটা সুস্থ মানুষের হঠাৎ করে এবং তাও নিজের দেশে নয় এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হেনাতেনা আছে সেটা খুব একটা কাজের কিছু না তো সেইখানে ওই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুটা আমার ওই আকস্মাত মৃত্যুটা একটা ডিফাইনিং মোমেন্ট অন্তত ভারতবর্ষের ওই কি বলবো স্পিরিটে একটা চেঞ্জ করে দেয় আমি এটার সাথে করে সহমত পরেরটা ইমার্জেন্সিটা কেন বলছিস মানে এমার্জেন্সি যদি ঘোষণা না করতো এমার্জেন্সি মানে ফর্মাল কোট অ্যান্ড কোট ওই এনভেলপটা যদি তৈরি না করতো তাহলে আজকে আমরা যে রিজিমটা দেখছি এইটাও কতটা দেখা যেত মানে একটা কোশ্চেনের জায়গায় রাখা যেত
রাখা, মানে এই যে জনসংঘ বা পরবর্তীকালে বিজেপির যে গ্রো, তার একটা ভীষণ বেস পয়েন্ট কিন্তু এমার্জেন্সি রিজিমটা। কেন বলছিস বুঝতে পারছি বিরক্ত করেছে। মানে এমার্জেন্সির সময় এরা সবাই জেলে যাচ্ছে, ওদিকে তোর নাম কি হুম। জানো ছিল লোকটার নাম বল, জেপি। জেপি হ্যাঁ, জেপি আসছে, জেপির সঙ্গে যারা লড়ছে তারা কারা? না 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 ইমার্জেন্সির আগে জেপির আন্দোলন হয়ে গেছে। না না, ইমার্জেন্সির আগে জেপির আন্দোলন হচ্ছে, কিন্তু তখন তো জেপি একটা প্রমিনেন্ট ফেস। জেপির আন্দোলনের পরেই তো ওইগুলো ওইগুলো ইয়ে করতে 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 করতেই তো একটা সময় গিয়ে সে দেখতে পেলো যে মানে আর সুপ্রিম কোর্টে আমার এগেনস্টে চলে গেছে, এবার আমাকে অন্য অ্যাকশন নিতে হবে। তবু না হ্যাঁ, হাইকোর্ট, স্যার লোকটার নাম যেন কি ছিল, মানে কেসটা তো লড়েছিল হচ্ছে প্রশান্ত ভূষণের বাবা, আর হাইকোর্ট ইয়েটার নাম কি ছিল, জাজটার নাম? অশোক ভূষণ ছিল, বেশ ছিল অস্ট্রেলিয়া বেরামির বিরুদ্ধে, যাদের নাম ছিল ইলাহাবাদ হাইকোর্ট, ভুলে যাচ্ছি নামটা আমার। মানে যারা জানেন তারা কমেন্ট করে জানাতে পারবে। Playing to the gallery. হ্যাঁ হ্যাঁ Playing to the gallery. ক্লিন টু দ্য গ্যালারি আছে বটে, হচ্ছে না আমাদের তো এই বাজারের যুগে। হ্যাঁ মানে না আরো অন্য কেউ জানতে পারবে না, মানে আমরা ওই তথ্যটা মিস করছি। মানে এই যে এমার্জেন্সির এই এমার্জেন্সির যে পতনটা সেটাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু খুব যে মানে এটা তো এই যোগেন্দ্র যাদব এইগুলো খুব বলে, দেখবি যে এমার্জেন্সির সময় কিন্তু পপুলার ন্যারেটিভে এটাই চলতো, ঠিক যেমন কৃষক আন্দোলনের সময় পপুলার ন্যারেটিভে এগুলো চলেছে যে আমি বুঝতে পেরেছি তুই কোন দিকে যাচ্ছিস, যে হ্যাঁ সবকিছু ভালোই সব চলছে। কিছু ভালোই চলছে, কিন্তু না, কোথায় তবু প্রবলেম হয়েছে? আমি এখনো তো ওই পয়েন্টটা বুঝতে পারলাম না যে কি করে ইমার্জেন্সি ওই ফেসটার সাথে ভারতবর্ষের নতুন রেজিমটা আসা বা নতুন সরকার বা নতুন পদ্ধতি চাই বলিস, হ্যাঁ, সেটার সেটা সাথে কানেকশনটা জনসংঘ মানে এই জেপি আন্দোলন হচ্ছে এই সময় থেকেই, মানে ওই কি না জনসংঘের জনসংঘ থেকে যখন বিজেপি ইয়েটা হচ্ছে, সেটা কোন সালে হচ্ছে? অষ্টআশি, অনেক পরে। 88। তার আগে এই জনসংঘ অষ্টআশি না 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 সরি অষ্টআশি না, 89 ওই 80 দশকে। হ্যাঁ, তো এইবার মানে আমি যেটা বেসিক্যালি মানে দেখেছি মানে দেখতে চাই, সেটা হচ্ছে যে এই এই যে মানে সো কল্ড একটা রাইট উইং এর যে কি বলবো, একটা খুব স্মল স্কেল একটা মানে কি বলবো একটা বাষ্প মতো ছিল, সেটা বেশ অক্সিজেন পেলো হচ্ছে গিয়ে, বা বারুদ যদি বলি, সেটা অক্সিজেন পেলো এই জেপি আন্দোলন থেকে বেশ খানিকটা পেয়েছিল, এবং তারপরে কনসিকুয়েন্টলি যে এমার্জেন্সি লাগু হচ্ছে আর কি। তার কারণ হচ্ছে কংগ্রেস, এটা তো মানবে যে কংগ্রেসের অপোজিশন অনেকটা বেশি কি বলবো শক্তিশালী হয়েছে, এমার্জ করেছে, শক্তিশালী হয়েছে, অক্সিজেন পেয়েছে এমার্জেন্সি ডিসিশনের জন্য। মানবো, দেখ ভাই আমি এটা অস্বীকার করছি না, কিন্তু স্টিল 2014 পরের যে রিলিজটা, সেটা আসার পিছনে এমার্জেন্সি বেশ রকম একটা হাত থেকেছে। কারণ দেখ এর আগেও তো রাইট উইং এমার্জেন্সি ওই এইটা একভাবে দেখতে পারেন, দেখ এইটা তো খুব একটা কমন পলিটিক্যাল ইকোনমিক হিস্ট্রিতে এটা বলা হয় যে যখনই তোর একটা মানে আর্থিক মন্দা সৃষ্টি হবে, তখনই রাইট উইং বাজারে ঢুকতে শুরু করবে। তুই দেখ মানে এটা আরো ভালো করে বলতে গেলে 2014 রিজিম ব্রাজিলে যেটা হয়েছে, ট্রাম্প যেখানে এসেছে, সবকিছুকেই লেমন ব্রাদার্স ব্লাস্টের সঙ্গে রিলেট করা যায়, করে হলো কি। আমি সেটাই বলতে চাইছি। কিন্তু তার সঙ্গে মানে সেটা তো আছেই, কিন্তু সেটার সঙ্গে মানে ওই জায়গায় পৌঁছলো কি করে ভারতীয় রাইট উইং, আমি সেইটা জায়গার কথা বলছি। তার আগে কিন্তু মানে কি বলবো রাইট উইং ওই যে মানে ওই রাইট উইং ঢোকে ওই জায়গাটায় বুঝলাম, কিন্তু রাইট উইং ঢোকার জন্য যে প্রস্তুত থাকতে হবে, মানে সুযোগ তোমার কাছে কখন আসবে এটা বলে না, যে সুযোগ আসলে তারপর তোমাকে খেলতে হবে। তাহলে সুযোগ এসে গেল, সুযোগ হচ্ছে লেমন ব্রাদার্স, কিন্তু সুযোগে আমাদের ভারতীয় রাইট উইংস খেলার জায়গাটা তৈরি করে রেখেছিল, রাখতে পেরেছিল, তার কারণ তার একদম শুরুয়াতটা আমার মনে হয় ওই জেপি আন্দোলন এবং কনসিকুয়েন্টলি তোর হচ্ছে এমার্জেন্সি। ঠিক আছে, আমি ওই কোটাটাকে এমার্জেন্সি রিজিম হিসেবেই দেখতে চাই। এই করে একটা আমার মনে হয় যদি মানে শুরুর পয়েন্ট তো তাহলে বলতে হয় যে মানে শুরুই যদি খুঁজতে শুরু করি,
তাহলে বলতে হয় যে সাভারকার হচ্ছে রাইট উইং, সাভারকারের না না ওই যে বিরুদ্ধে যাওয়া। তারপরে তোকে মাথায় রাখতে হবে গান্ধী হত্যার পর কিন্তু প্যাটেল যে ওদের কাছের লোক ছিল কংগ্রেসের বিরোধী, আরে আমি তো ওটাই বলছি, ওঠানামা থেকেছি সবসময়। ওটা না তাহলে বলতে হয়- পেটে মানে জনসংঘ আসার আগে তো ওটা আরএসএস কে ব্যান করে দিকে তোমরা পলিটিক্সে আসতেই পারো না, তো আরএসএস এর উদ্দেশ্য ছিল পলিটিক্সে আসে। আরএসএস তৈরি হচ্ছে এবং ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে একই সময়। হ্যাঁ না, আরএসএস এর উদ্দেশ্য ছিল পলিটিক্সে আসে, এটা একটু মানে ফ্যাকচুয়ালি বলতে পারছিস? অ্যাকচুয়ালি এখান থেকেই পাচ্ছি যে বল্লভভাই প্যাটেল এটা বলছে যে আরএসএস কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আসতে পারবে না। হ্যাঁ, প্রথমত আরএসএস কে ব্যান করছে। আরএসএস বলছে যে আমাদের ব্যান কে লাঘব করো, আমরা তার বদলে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা কোনোদিনও ভারতবর্ষের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আসবো না। তো মানে হ্যাঁ বুঝলাম, কিন্তু আরএসএস তার আগেও কখনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আসার কি কোনো ঝোঁক দেখিয়েছে? না সে সম্বন্ধে কি তোর কোনো কি জানা আছে? আমি এটাই জানতে চাচ্ছি। হিন্দু মহাসভা তো কনস্টিটিউয়েন্ট, হিন্দু মহাসভা আর কিন্তু একই জিনিস। না ওরা ওই মানে আরএসএস প্রিমিটিভ স্টেজে এগুলো কি মানে এখনো তো এগুলো একসাথেই আছে। মানে বিশ্ব হিন্দু পরিষদ কি আরএসএস এর সাথে খুব আলাদা করে দিতে পারি? না না, আলাদা কেন ভাই? এটা তো তোকে তো কোথাও একটা, তুই যদি বলি সবই এক তাহলে তো বুঝে না, হ্যালো। বিশ্ব হিন্দু পরিষদ কারা চালাচ্ছে? এই সেই যে পজের কথা বলেছি। বিশ্ব হিন্দু পরিষদ যে লোকগুলো চালাচ্ছে বা যে ইয়েতে চলছে, আর আরএসএস যেভাবে চলছে তাদের সেই লোকগুলোর মধ্যে তো মানে লোকগুলো তো আদান প্রদান হয়। মানে আরএসএস এর ট্রেনিং এ বিশ্ব হিন্দু পরিষদের পরে প্রেসিডেন্ট হচ্ছে। তাহলে তো বলতে হয় যে এখানে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল আরো যারা ব্র্যাকেটে লিখতে হয় আর কি। তাদেরও প্রায় লোকগুলো মানে একটু থেকে ভেঙে ওখানে এসছে এবং এখন এদের শুরুর দিকে তাই। শুরুর দিকে তাই। এখন সিপিআই এর কোন মানে সিপিআই এর ট্রেনিং কি সিপিআইএম এর মধ্যেই মানে ঢোকার জায়গা আছে? মানে কি বলতে সিপিআই এর ঢোকার জায়গার কথা বলছি না, আমি বলছি যে কোথাও একটা গিয়ে এদের বাবা দাদা এক বাবা দাদা ঠিক আছে? ভাগ হয়েছে তো ওখান থেকে। বাবা দাদা এক প্লাস এরা অনেক জায়গায় ফ্রন্টে আছে একে অপরের সাথে, এবং সেখানে আলোচনা হচ্ছে একটা বৈঠকের মধ্যে বসে। তাহলে একদম আমার ভাবনা আদান প্রদান, লোকের আদান প্রদান, ভাবনা আদান প্রদান হচ্ছে, এবং কোথাও থেকে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি হচ্ছে একটা, যেখানে দাঁড়িয়ে তারা কাজ করতে এই পারছে। যে বলছি প্রমাণ তৈরি হচ্ছে। তাহলে তো বলতে ভাবনা আদান প্রদান হচ্ছে, তাহলে এরা আখেরে ফাইনালি এতে উদ্দেশ্য দেয়। তা তো ঠিক মানে তো মনে হয় না, মানে একটু ক্লিয়ার রাখা উচিত আমার মনে হয়। আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি যে আরএসএস এর ব্যান্ডটাকে তো কি হবে? মানে ধর মহাত্মা গান্ধী মরে যাচ্ছে বা মরে যাচ্ছে, খুন হচ্ছে, খুন হচ্ছে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই বল্লভভাই প্যাটেল যে যাকে এই আরএসএস পন্থী লোকেরাই এখন মানে অ্যাপ্রোপ্রিয়েট করছে যে এই আমাদের ব্যক্তি, ঠিক আছে, সেই বল্লভভাই প্যাটেল আরএসএস কে ব্যান করছে, আমি আবারও বলছি আরএসএস কে ব্যান করছে। হ্যাঁ, যে আরএসএস বা যে আরএসএস পন্থী লোকজন আজকে তাকে সেলিব্রেট করছে। তো কিভাবে সম্ভব ঠিক আছে এর মাধ্যমে যাই আরএসএস কে ব্যান করার মানে ইতিহাসকে অল্টার করার চেষ্টা, হ্যাঁ মানে মানে যে কোনো যাকে তারা নিজেদের দলের বাইরে অ্যাপ্রোপ্রিয়েট করে, ইভেন ভগৎ সিং। না এইটা একটা প্রবলেম যে এটা প্রকাশ রাজ খুব মানে মজা করে বলে আরএসএস এর কেউ নেই স্বাধীনতা সংগ্রামে, যে থাকতে পারতো সেও অনেক কুকাজ করে ফেলেছে, যেমন সাভারকারের কথা বলছে। তো আর এই রিজিমটাকে ইন্ডিয়ান রাইট উইংকে ওই আনতে হবে লোক, ঠিক আছে, নালে নালে ইয়ে করা খুব মুশকিল। সেই জন্য এবং এটা আরেকটা জায়গায় আমার ওই কথাকে সাবস্টেন্সিয়েট করে যে ভারতের রাইট উইং বাই ডিফল্ট খুব দুর্বল জায়গায় ছিল, কারণ ভারতের রাইট উইং ভারতের স্বাধীনতা আন্দোলনে খুব কম পার্টিসিপেট করেছে। ওই গ্রিপটা কেন ভারতের সংবিধানে প্রথম থেকেই ওই মানে সংবিধানে মননে সোশ্যালিজম কথাটা আসছে, কমিউনিস্ট স্টেট ছিল না কিন্তু সোশ্যালিজম কথাটা আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর ওয়েলফেয়ার স্টেট, সোশ্যালিস্ট স্টেটের কথাটা আসছে। ভারতের সংবিধান হিন্দু মেজরিটির বাইরে যাচ্ছে, কোনো ধার্মিক ইন্ডিকেশনের বাইরে যাচ্ছে, যদিও সেকুলার শব্দটা পরবর্তীকালে ইনকর্পোরেট হয়েছে, কিন্তু মননে ওটা ছিল। তো এবার সেই ক্ষেত্রে সেইটার জায়গায় রাইট উইং যে আজকে এতটা শক্তিশালী হয়ে গেল,
হ্যাঁ, লেমন ব্রাদার্স ইত্যাদি প্রভৃতি সবাই ওকে সাসপেন্সিয়েট, ওকে জায়গা দিয়েছে করার জন্য ইত্যাদি। কিন্তু আমি বলছি লড়ার ক্ষমতাটার অক্সিজেনটা প্রথম ওই বাইফার্কেশনটা, জোরের জায়গাটা যে আমরাও পারি, আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। এই কনফিডেন্সটা আমার কোথাও গিয়ে মনে হয় যে ওই এমার্জেন্সি রিজিমের কেস। আমি এখনো সম্মতি যাইনি। আচ্ছা, আমি এই প্রশ্নটা তোকে করলাম যে আরএসএস এর ব্যান, বল্লভভাই প্যাটেলে আরএসএস কে ব্যান করার ব্যাপারটাকে ঠিক হয়েছে, সেটা কতটা জায়েজ না জায়েজ? প্রথম কথা হচ্ছে যে খুব ইয়ে করে দেখলে পরে, মানে খুব লিবারাল ওয়েতে দেখলে পরে, যেটা আমি দেখতে চাইও, সেটা হুম। হচ্ছে যে আনটিল অ্যান্ড আনলেস কোর্টে নাথুরাম গডসের সঙ্গে ইয়ে কি বলবেন না, আরএসএস এর কোনো লিঙ্ক লিগালি স্থাপন হচ্ছে, হুম। সেইখানে দাঁড়িয়ে এই অপরাধে আরএসএস কে ব্যান করা লিবারেল চোখ দিয়ে ঠিক না। ঠিক আছে, এবার বল্লভভাই পেটালের মতো লোক ব্যান করছে, তাহলে অনেকগুলো কথা আছে যে আচ্ছা তার মানে ও নিশ্চয়ই ব্যাপারটা ফিল করতে পেরেছিল। কিন্তু ওই মানে দিনের শেষে তুমি কোন দিকে চলবে, আইন দিয়ে চলবে নাকি শুধু ফিলিং দিয়ে চলবে? মানে তাহলে তো এটাও ঠিক যে আজকে আমাদের প্রধানমন্ত্রী বুঝতে পারছে ভাড়াওয়ালারা অনেক দেশের ক্ষতি করছিল, নকশাল আন্দোলন করছিল, প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করছিল, তাহলে মানে ওইটাই ব্যাপার। কিছু বছর আগে কোভিড এর আগেই বোধহয় সম্ভবত, আমি কোন একটা মনে করছি না, কোন একটা হাইকোর্টের একটা পড়েছে টেলিগ্রাফে সম্ভবত, যে তারা কোন একটা অন্য কেসের নিরিখে এটা সওয়াল করেছিল যে মাওবাদী যে সিপিআই এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদী, যেটা তারা তো ভারতবর্ষে ব্যান, তো হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি সেই বাই ডিফল্ট একটা ডেমোক্রেটিক দেশে ব্যান থাকতে পারে না। এটা সেই জাজ সেই পক্ষে সওয়াল করেছে। জানি না মানে তারপরে কি এটা এক্স্যাক্টলি এটা আরএসএস এর ক্ষেত্রেও খাটে, লাগু হওয়া উচিত। হ্যাঁ, উচিত ছিল এগুলো বলতে। হ্যাঁ। সেটাই বলতে পারি। ধর কালকে মানে ধর কোনো একটি পার্টি যে ধর সরকারের সরকার তো এমন কোনো কথা বলছি যেটা সো কল সরকারের পলিসির বিরোধিতা, ঠিক আছে, ধরুন আলোচনা সেই প্রোপাগান্ডাই বা সেই পথে চলছিল যে যে ধরনের কর্মসূচি তারা নিচ্ছিল, ধরনের সরাচ্ছিল, তারপর যদি ধরে নিই সেই পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, ইভেন ধর যুক্ত ধর প্রমাণ হয়ে গেল যে আরএসএস সাথে ন্যাচারাল বর্ষে যুক্ত ছিল, ঠিক আছে, যুক্ত ছিল প্রমাণ আমাদের কিছু যায় আসে না, যুক্ত ছিল বোধহয় প্রমাণও হয়েছে, কিন্তু না প্রমাণ, আচ্ছা যদি নাও হয়, লিগালি প্রমাণ হয়, আমি বলছি ধর না আমি যদি প্রমাণটা হয়েও গেল, যদি আমি বলে দিতে কোন দিকে যাওয়ার চেষ্টা করছি, যদি এটা হতো আনটিল অ্যান্ড আনলেস এইটা হবে, আমি এইভাবে যদি বলি যে আরএসএস ইজ আ পার্টি বিটুইন দ্য অফ দ্য কনস্পিরেসি, তাহলে ততক্ষণ অবধি ব্যান করার কোনো জায়গা নেই। কনস্পিরেসির পার্ট হলে সেটা ক্রিমিনাল, এখানে ক্রিমিনাল মানুষদের বদল ইন্ডিভিজুয়ালের বদলে ক্রিমিনাল কালেকটিভ হিসেবে দেখবো, এবং যেমন টেররিস্ট অর্গানাইজেশনকে ব্যান করা হয় সেরকম আরএসএস কে ব্যান করা ইজ যুক্তিসঙ্গত। কিন্তু তার আগে অবধি যুক্তিসঙ্গত বলতে যুক্তিসঙ্গত হতে পারে, তাহলেও যুক্তিসঙ্গত হতে পারে, মানে তাদের মানে ওই আর কি, এটা তো ওই মানে আবার সেই রাষ্ট্রের কনসেপ্ট যেখানে সুখ বলেছেন সেখান থেকে আসে। তো বিষয়টা ওই জায়গায় যে যদি এরকমও হতো যে নাথুরাম গডসে যেদিন গুলি করেছে, এটাও যদি প্রমাণ হতো নাথুরাম গডসে যেদিন গুলি করেছিল সেদিনও সে আরএসএস এর আরএসএস সবাই সকালে এসে লাঠি চালানো, ওরা সকালবেলা কিছু প্র্যাকটিস করে ওসব করে তারপরে গিয়ে সে বিকালে খুন করতে গেছে, তাহলেও আমার মনে হয় না আরএসএস কে ইয়ে করা যায়, মানে ব্যান করা যায়। মানে মূল কথা হচ্ছে যে আমি যদি আজকে গিয়ে তোকে একটা চড় মেরে আসি, তাহলে আমার সোসাইটিতে আমার পরিবারের শাস্তি হওয়ার কথা, মানে লিগালি শাস্তি হওয়ার কথা নয়। যতক্ষণ না প্রমাণ করা যায় যে আমার বাবা এবং মা বা আমার পরিবারের কনস্পিরেসির পার্ট এবং আমাকে তারা পাঠিয়েছে, আমি তাদের এজেন্ট হয়ে গেছি, যতক্ষণ এটা প্রুভ হচ্ছে ততক্ষণ তো মানে শাস্তি পাঠিয়েছে কি পাঠিয়েছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সেই কনস্পিরেসির পার্ট কিনা। মানে যদি এরকমও হয় যে আমি খুব একটা মতাদর্শগত ভাবে রাজি নই, তুই একটা ব্যক্তিকে খুন করবি, এদিকে আমি জানি যে তুই খুন করার প্ল্যান করছিস, তুই খুন করতে যাবি, তাহলেও কিন্তু আমি মানে দোষী। হ্যাঁ, মানে সেটাও যদি কারো বাড়ির লোকের ক্ষেত্রে এরকম হয় যে খুন করতে পারদা, লেটস আমি বলছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যে একটা ছেলে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি রাজি হতে চায় না, তো সে মেয়েটির ওপরে অ্যাসিড অ্যাটাক করার প্ল্যান করছে এবং সেটা সে থরে করে বলছে, কোথাও ইয়ে করছে, তার বাড়ির বেশ কিছু লোক তারা সেটা বুঝতে পারছে যে কিছু একটা করতে পারে না, এক্স্যাক্টলি কি করবে জানে কিন্তু ক্ষতি করতে পারে মেয়েটার, সেইখানেও সে যদি কোনো প্রিভেন্টিভ অ্যাকশনের দিকে না যায় তার বাড়ির লোক,
তাহলে সে পার্টি সেই ক্রাইমটা। হ্যাঁ, এটাই স্কিনলেস একটা পাকা। ধর আমি যদি এই প্রসঙ্গটা এটা এমনিই বলি। আর রিসেন্টলি এই যে আহ, কানাইয়া লাল বোধহয় লোকটির নাম, যিনি রাজস্থানে খুন হলেন। ও তো বহু গুলশান বছর মার্গ, আগে, মানে তো 2017-18 হবে। হ্যাঁ ও না না, বুঝতে পেরেছি কোনটার কথা বলছিস। না, তুই আরেকটা তুই পেহেলু খানের ছিল কথা না। বলছিস। পেহেলু খানের কথা বলছিস। না, হ্যাঁ, পেহেলু খান না। আরেকজন তাহলে ছিল না যাকে কুপিয়ে মারলো রাজস্থান না গুজরাটে, তার নামটা কি হ্যাঁ ছিল? পেহেলু খান ছিল। না, পেহেলু খান না, ভুলে গেছি। গাছের ভিডিওটাও কি হয়েছিল, মানে আলওয়ার একটা ব্যক্তি মেরেছিল, লিঞ্চিং হয়নি, একটা ব্যক্তি মেরেছিল। আচ্ছা আচ্ছা, আমার মনে করতে পারছি না। আচ্ছা আমি যেটা যেটা বলছিলাম যে কানাইয়া লালের যে খুনটা হলো, সেক্ষেত্রে খুনি একটু বল, মানে সোশ্যাল আমি খুব একটা মিডিয়া। ফলো করিনি রিসেন্ট ইয়েতে। আচ্ছা বলছি মানে নুপুর শর্মা সমর্থন করেছিল, নুপুর শর্মা ভর্তুকে সমর্থন করেছিল একজন দৌড়ছি। উর্জি ছিল, হ্যাঁ। হ্যাঁ, কানাইয়া লাল রাজস্থানের বাসিন্দা, যতদূর আমি জানি। মানে রাজস্থানে ঘটনাটি ঘটে গেল। তো একজন সো কল মুসলিম কট্টর সমর্থক, ফান্ডামেন্টালিস্টই বলা যায়। তো সে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছিল যে আমি যারা এর সমর্থন করছে, বোধহয় নামও মেনশন, যেমন যেমন এরকম না, আচ্ছা ধরলাম নাম মেনশন করেনি আর কি, ইয়ে পাওয়া যাবে। তো তাদেরকে আমি সহজ শেখাবো বা যেটি, ঠিক আছে, এবং তাদেরকে তাদের গলা কেটে দেবো and all that, এইগুলো ঠিক আছে। এবার সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা অবশ্যই তো নিশ্চয়ই কিছু মানুষ দেখেছে, 10 জন হলেও দেখেছে। সোশ্যাল মিডিয়ার পোস্ট যখন নিশ্চয়ই 10 জন হলেও দেখবে, হয়তো বেশি জনও দেখেছে, হয়তো অ্যাডমিনিস্ট্রেশনও দেখেছে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশনের একটা দায় থেকে যে তুমি এটা অলরেডি আগে বলে ফেলেছে, তার 1 দিন বা 3 দিন বাদে সে করছে, তাহলে তুমি তাকে আটকাতে বাধ্য, এটা আমি বুঝলাম। কিন্তু তুই যদি বলি যে যারা দেখেছে তারাও আটকাতে কিছু করেনি, ফলে তারাও সমান হয়ে যায়, সেটা কি বলা যায়? আমার মানে প্রথম কথা হচ্ছে লিগালি বলা যায় না, কারণ ভারতবর্ষে কোনো আইটি অ্যাক্ট নেই। কিন্তু যেহেতু ব্যাপারটা আইটিতে হয়েছে, আচ্ছা বলে দেওয়ার কথা, মনে করে বলে দেওয়ার কথা কি? আমার মনে হয় বলা যাওয়ার কথা। তার কারণ হচ্ছে তুই যদি দেখিস তোর ফ্রেন্ড লিস্টে কেউ একজন এটা পোস্ট করছে যে আমার আর এই দুনিয়া থাকতে ভালো লাগছে না, এই করতে ভালো লাগছে না, আমি আর থাকবো না, এরকম একটা কথা যেখানে ক্লিয়ার ইন্ডিকেশন রয়েছে যে এই লোকটি আত্মহত্যা করতে পারে, তুই কি হুম। তার প্রিভেন্টিভ অ্যাকশন কিছু নেওয়ার চেষ্টা করবি না কিছুই নেওয়ার চেষ্টা করবি? না না, কিছু নেওয়ার চেষ্টা করবি, কিছু নেওয়ার চেষ্টা করবেন, প্রশ্ন এটা না, পার্সোনাল প্রশ্ন। কিছু নেওয়ার চেষ্টাই করার কথা কি, এটাই বলতে চাইছি। মানে মোরালিটির দিক থেকেই বলছি, করার কথা কি তুমি বল। এটা তো আরো সহজ করে দিলে আত্মহত্যা সম্ভব হবে। অ্যাডমিনিস্ট্রেশনে একটা ফাঁক রয়েছে, কারণ যদি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডভোকেট হয় আমি তাহলে মানছি, আমি 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 কেন আমি ক্রাইমের দিকে না মাথা নামাবো, এই একটা লজিক। না বটে, মানে আমি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা তো প্রথমেই বলে দিলাম যে হ্যাঁ ওটা মানানো, কিন্তু এই যে আমি বুঝতে পারছি যে কিছু একটা হতে চলেছে এবং ভায়োলেন্ট, মানে আইন বিরুদ্ধে কিছু হতে চলেছে, এই ব্যক্তির হয়তো করবে, এবং তারপরেও আমি ওটা দেখে এগিয়ে গেল, ঠিক আছে। এইটার জন্য কি কোনোভাবে না, মানে বেশ ভালো রকম ভাবে আমি আমাকে দোষী করা যায়, এটা মনে হয় না করা যায়। মানে যদি না আমি মানে কি করে বলি? মানে মানে তুই একটু ওটা অত, ইনপুট দিচ্ছিস কিনা, তুই এই জায়গায় যেতে চাইছিস যে যদি সেই লোকটা ইনপুট দেয়, হ্যাঁ আমি এটাই বলতে চাইছি, মানে ইভেন ধর তুই বলছিস যে যে ক্রাইমটা করছে সে যদি জানিয়েও দেয়, যারা জানতে হ্যাঁ পারছে অথচ কোনো প্রিভেন্টিভ অ্যাকশন নিচ্ছে না, হ্যাঁ তারা ততটাও দোষী নয়, বরং এরা দোষী হতে পারে যে যে জানলো শুধু নয়, বরং সেটা পার্টিসিপেট পাবলিক। করলো, মানে হ্যাঁ মানে আমি কমিউনিকেট করলাম এবং আমি ওইটার পুরো জিনিসটা মানে ইভেন আমি বলছি যে শুধুমাত্র প্রিভেন্টিভ অ্যাকশন নিচ্ছে দূর থেকে দেখে সেটা যে ছেড়েও দিই, আমি ইভেন এটাও ভাবি যে ধর আমার সামনে, আমার থেকে তার 100 মিটার, 50 মিটার দূরে কোনটা হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, আমি বলছি না কিন্তু হওয়ার পরে তাকে বাঁচানো বা না বাঁচা, আমি দেখছি লোকটি চাকুদার, দেখছি আমি লোকটি চাকুটি নিয়ে বেরিয়ে আসছে, ওই লোকটির দিকে যাচ্ছে, ওখানে ওদের একটি লোক আছে, মানে কনফিউশন জায়গা নেই, ওকেই কিছু একটা করতে যাচ্ছে, ঠিক আছে, এবং চাকুটা উপরে তুলে ফেলেছে, এই সমস্ত কিছু দেখেও আমি আটকালাম না, তাহলে কি আমার দোষ? এটা জানতে চাচ্ছি। মানে আমি আরো আরো তোর দিকে ওটাকে নিয়ে চলে গেলাম যে ফরগেট অ্যাবাউট কোন ইনসিনুয়েশন আছে বা হতে পারে, হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আমি আটকাচ্ছি, তাহলে কি আমার দোষ? তাহলে ধর আমি এটা বলছি যে হুম। কোনো একটা ইয়েতে আহ,
অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। মানে আমি এই দিক জায়গায় যেতে চাইছি যে কোনো একটা মানুষকে আমি মরতে দেখছি, কেউ খুন করছে না, আমি তাকে মরতে দেখছি। না না না, এটা অন্য দলে চলে যাবে। আমি ওই জন্য ওই দলটা গেলাম না, খুব বুঝে শুনে। যে যে ধর মেরে চলে গেছে, আমি তারপর কি করবো? আমি গিয়ে নিতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা, আমি পুরো ক্রাইম নিয়ে আলোচনা করছি, একটা ক্রাইম হতে যাচ্ছে, আমি পার্সোনাল ক্যাপাসিটি দাঁড়িয়ে আছি, ধর আমি ওই ক্রাইমটা হওয়া থেকে আটকাতে পারি কি পারি না সেটা আমি বুঝি। আমি আমি আটকাচ্ছি আমি না। এই পক্ষে দাঁড়িয়ে আছি যে আমার আটকাতে যাওয়া উচিত। না উচিত অনুচিতের ব্যাপারটা তো মানে সেটা ফাইনালি ভীষণ বড় সাবজেক্ট। আচ্ছা, যে যায়নি সে অনুচিত- খারাপ করেছে কিনা, হ্যাঁ হ্যাঁ আমি তাকে একটু খারাপের দিকেই রাখবো। খুবই dangerous। কারণটা হচ্ছে আমার কাছে যেটা কারণ, মানে এটা খুবই মানে সুতোর উপর দাঁড়িয়ে থাকার মতো ব্যাপার। কিন্তু আমি তারপরেও সবটা জেনে শুনে বুঝেও আমি খারাপের দিকে তাকে রাখবো। তার কারণ হচ্ছে যে কেউ কাউকে মারছে মানে তো হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে তো। দিনের শেষে মানুষটাকে মেরে ফেলছি, এর থেকে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন তার কিছু হতে পারে না। তো হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে। তো আমি যদি আরেকটা হিউম্যান হয়ে হিউম্যান রাইট ভায়োলেশনকে প্রিভেন্ট করতে না পারি, তাহলে কোথাও গিয়ে আমার নিজের হিউম্যান রাইটস ক্লেম করারও একটা না করার জায়গা চলে আসে। তাহলে আমি যতক্ষণ নিজের হিউম্যান রাইটস ক্লেম করতে চাইছি, অন্তত আমি যতক্ষণ বেঁচে থাকার অধিকার দাবি করছি, তখন আমার আরেকজনের বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত এবং তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। খুব জেনারেলাইজ করে উত্তর দিলি, সুবিধা এগুলো বুঝতে একটা। যদি এরকম করে বলি যে তুই পথে ঘাটে কেন বাসে মেট্রোতে হোয়াটএভার করে যাচ্ছিস, এবং ধর দুটো মানুষের মধ্যে বেশ ভালো রকম বচসা হচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে কেউ মানে আমি কোনো ব্যক্তি বলছি, যে কেউ কারো গায়ে হাত তুলে দেয় বলে প্রায়, তুই জানিস যে যেই পক্ষই ঠিক অন্য পক্ষে হিউম্যান রাইটস ভায়োলেট হবে। কে ঠিক, আমি এই জন্যই মানে তোর চোখে কে ঠিক কে বললাম যাচ্ছে না, মানে সে আমার একটা পক্ষ মনে মনে তো নিয়ে দিলি যে এই ব্যক্তি ঠিক বলছে, ভুল বলছি, আমি যাচ্ছে না, আমি বলছি কেউ একদম হাত তুলে দেবে তাদেরকে, না বোঝা যাচ্ছে এই দিকগুলো বলে। একদম। এবং তুই তো তাকে ঠেকাচ্ছিস না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠেকাই না, তাই তো দেখা যায় আমাদের রাস্তায় যে মেরে দেওয়াটাই মানে মেরে দেখার পর নয় এই দাদা কি করছেন বুঝে ব্যাপার একটা, তার আগে তো কেউ কাউকে ঠেকাচ্ছে, যত সম্ভব বুঝে গেলেও ঠেকাচ্ছে, এবং তুইও করছিস আমিও করছি, সেটা কি করে দেখছিস? না, সেটা করতে আমি বলছি কিনা, আমিও বেশিরভাগ ক্ষেত্রে ঠেকানোর দিকে যেতে পারি না। এটা হচ্ছে আমার লিমিটেশন। মানে আমি তো বলি এটা আমার, মানে তুই তো জানিস আমি বারংবার বলি যে ভুল সব মানুষের সব থেকে বড় ফান্ডামেন্টাল অধিকার হচ্ছে ভুল করার অধিকার। আমি এই অপরাধ বোধটা নিয়েই মানে ওই ভুলটা করছি যে হ্যাঁ আমার ওটা বাঁচানো উচিত ছিল, কিন্তু আমি এমন কিছু সুবিধার জায়গা চুজ করছি। মানে বিষয়টা তো এইখানে না, তুই তো আমাকে প্রশ্ন করেছিলি যে তুই একে কি অপরাধের দিকে রাখবি নাকি অপরাধী বলবি না। আমি তো আমাকে অপরাধী ঘোষণা করছি, আমি তো বলছি না আমি নিরপরাধ। মানলাম, আমি বুঝতে পেরেছি তুই মানছিস যে এটা অপরাধ, এবং ওটার মধ্যে আমিও শান্ত, এই তো মূল কথা। হ্যাঁ, আমি বলতে চাইছি তো কালকে কেউ মুখে কিছু করছে মানে ভার্বাল, এটা নিয়ে অনেক কথা হতে পারে, আজকে সে বলার সুযোগ নেই। ভার্বাল পরে আমি যখনই ব্যাপারটা ফিজিক্যাল হার্ম, অর্থাৎ একটা মানুষ আরেকটা মানুষের এক্সিস্টেন্সের জায়গায় প্রশ্ন তুলছে লিটারালি ইন ফিজিক্যাল সেন্স, তখন তাকে প্রিভেন্ট করা আরেকটা মানুষ হিসাবে, মানে কে ভালো কে খারাপ পক্ষ নেওয়া নয়, ওই ঘটনাটাকে প্রিভেন্ট করা দরকার। সেইটা যদি আমি করতে না পারি, সেটা আমি আমার লিমিটেশনে দাঁড়িয়ে করতে পারছি না, তাহলে আমার এই অপরাধ বোধটা নিয়ে বাঁচা উচিত যে আমি এটা করতে পারি। বুঝতে পেরেছি। এবার আমি তুই করে বলি যে এই যে তুই কি একটা বলবি বা ফিলোসফিটা, এই ফিলোসফিটা বিশ্বাসী কিছু মানুষজন প্রায় সেম ফিলোসফি বিশ্বাসী কিছু মানুষজন পলিসি ডিটারমিনেশনের জায়গায় গেল, নীতি নির্ধারণের জায়গায় গেল, এবং তারা বললো এটা আবার প্রশ্ন করছিস, আবার ভিডিও অফ হয়েছে। আমার ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি কনক্লুড করবো, তো আমি ওটা ইয়েতেই রাখছি, মানে এসডি কার্ডে ভিডিওটা অন চালাচ্ছি। আচ্ছা ধর তোর চিন্তা ভাবনা সম্পন্ন, বা তোর এই ফিলোসফিতে চিন্তা ভাবনা সম্পন্ন কিন্তু মানুষজন পলিসি ডিটারমিনেশন জায়গায় গেল, এবং তারা এটা পলিসি বানালো, এটা ঠিকই চিন্তা ভাবনা যে তারা মনে করছে এটা ঠিকই চিন্তা ভাবনা যে হিউম্যান রাইটস ভায়োলেট হতে দিচ্ছে জেনে বুঝে, তার হিউম্যান রাইটসটাও খানিকটা খর্ব হওয়া উচিত, মানে সে ততটা হিউম্যান রাইটস ক্লেম করার অধিকারী নয় যতটা অন্যকে, ঠিক আছে? এতে করে ধর তারা একটা জরিমানা বসালো যে হিউম্যান রাইটস ভায়োলেট দিচ্ছে তার হিউম্যান রাইটস এর উপর একটা, মানে ধর তাকে জেলে রাখবো, জেলে রাখা তো একটা হিউম্যান রাইটস ভায়োলেশন, তাকে জেলে থাকতে হবে।
তাকে 10 দিন জেলে থাকতে হবে, মানে ক্রাইম অনুযায়ী। মানে যদি কেউ ওকে চড় মারতে দেয় তাই 5 দিন জেলে থাকতে হবে, যদি কেউ ওকে খুন করতে দেয় তাই 1 বছর জেলে থাকতে হবে। মানে ওই একটা বাসে ঘটনা করছে, বাসে খুনটা করছে, তাহলে বাসের সবাইকে 1 বছর জেলে থাকতে হবে। মানে তুমি প্রিভেনশন করনি মানে তুমি ক্রাইমের কোনো একটা পার্টি হয়েছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পার্টি হলেও হয়েছে। মানে তোর কথা থেকে বলি যে তুমি হিউম্যান রাইটস ভায়োলেট দিয়েছো, তার মানে তোমার হিউম্যান রাইটস ভায়োলেট উচিত, ঠিক আছে? তো তাহলে সেই ব্যাপারটাকে ঠিক করে দিই। না এইখানে যদি মানে তুই বলছিস পলিসি মেকিং এর জায়গায় যাচ্ছে, তার মানে এখন এই লোকগুলো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা এই লোক মানে এই মানুষগুলোর হাতে আছে। ফলে সেখানে রাষ্ট্রের হাতে আছে মানে তার আগে যে লোকগুলো এই কথাগুলো বলছে সেই লোকগুলোকে তো আগে তার ব্যবস্থাটা তৈরি করতে, এখানে তার ইন্ডিভিজুয়ালিটির প্রশ্ন না, যেখানে আমি দাঁড়িয়ে এই ডিসিশনটা নিতে পারি যে হ্যাঁ আমি বুঝতে পারছি লরিটা থামানো উচিত, কিন্তু আমি একটা সুবিধার প্রতিষ্ঠান থেকে এটা থামাবো না, সেটা মানে আমি এই ডিসিশন নিচ্ছি। বাট যখনই এটা একটা লয়ের জায়গায় আসবে তখন রাষ্ট্রকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, সেই ফ্রেমওয়ার্কে অনেকগুলো কথা ঢুকবে, হ্যাঁ তার মানে তার অনেকগুলো কথা ঢুকবে। তারপরে যদি সেই পার্টিকুলার ফ্রেমওয়ার্কটা আমার কাছে পরিষ্কার না, আমি তো লয়ের স্টুডেন্ট না, ল সম্পর্কে না বটেই তারপরে গিয়ে সেটা যদি অ্যাডিকুয়েটলি আইডিয়ালি করা যায়, আইডিয়ালি দিকে যাওয়ার চেষ্টা থাকে, তারপরে হ্যাঁ মানে তুমি যদি ঠিক যেমন আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে, আজ থেকে কিছু বছর আগে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে পরে তাকে যদি তুই গাড়িতে করে বা কোনোভাবে তাকে হসপিটালে পৌঁছে দিতি, তাহলে তোকে একটা হ্যারাস হওয়ার জায়গা থাকতো। আজকে সেটা নেই, আজকে উল্টে এনকারেজ করা হয়, না করলে তার একটা মানে তোকে হয়তো কোনো জরিমানা দিতে হয় না, কিছু দিতে হয় না, কিন্তু সামাজিকভাবে একটা শাস্তির ব্যবস্থা কিন্তু করা হয়। এ কি দাদা আপনি একটা সেলফি তুলছেন, আপনি এই করছেন, আপনি এড়িয়ে চলে যাচ্ছেন, দিন গাড়িটা দিন আপনার বাইকে বসানের, এই ব্যাপারটা কিন্তু ফেস করতে হয়। তো ঠিক তেমনি তখনও এরকম হবে যে হ্যাঁ সত্যি মানে আমাদের এই জায়গার তার আগে কিছু জিনিসকে ডিফাইন করতে হবে যে আমি কোন জায়গা থেকে আমি মনে করবো যে হিউম্যান লাইফ। আমি তো বললাম আমার কাছে সবসময় মনে হয় যে যতক্ষণ না ব্যাপারটা না আমি এটাই বলছি, যত খুশি তুই ডিফাইন করে, যত খুশি, ঠিক আছে, যত খুশি তুই ডিফাইন করে নে, মানুষের মনে যেমন এটা তো ফাইনালি গিয়ে জাজ এবং মানে কোর্টগুলোর এবং জাজদের ইন্টারপ্রিটেশনের বিষয় হয়ে যাবে ফাইনালি। মানে তখন তো প্রুফ করতে হবে না, যখনই তুই শাস্তির প্রভিশন নিয়ে আসবি তখন তোকে কোর্টে প্রুফ করতে হবে। যখনই কোর্টে প্রুফ করা মানে হচ্ছে যে তুই জানিস না কিন্তু অ্যাজ আ বেসিক খুব সাধারণ মানুষ হিসেবে যে কোন জায়গাটা ভায়োলেশনটা হয়ে গেল, ঠিক আছে? ফলে তুই কি চেষ্টা করবি না যে বাবা আমি কিন্তু সেফ থাকার চেষ্টা করবো, আমি ভায়োলেশন হতে পারে সেরকম যেন না হয় সেটা চেষ্টা করবো। তাতে করে কি ফাইনালি বহু মানুষের মানে সকল ইন্ডিভিজুয়ালিটি এবং ফ্রিডম তার ফেলো মানুষগুলো দ্বারাই কার্টেল হওয়া শুরু হয়ে যাবে না, যে রাস্তাঘাটে কেউ কথা বলবেন না, কথা বললেই ঝামেলা হবে, কোনো কিছু ঝামেলা করার দরকার নেই। মানে বুঝতে পারছি বিষয়টা কোন জায়গায় চলে বিষয়টা এত খুব ওভার সিম্পলিফাইড করছে আজকের সময় নিয়ে, ব্যাপারটা তা নয় ম্যাম। ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া মানে আমি একটা কথা বলি, ধর রাস্তায় এবার থেকে সবাই চোখ বেঁধে বেরোচ্ছে যে আমরা সবাই অন্ধ, আমরা দেখতেই চাই না কিছু, তাহলে তো সিভিলাইজেশন নিয়ে প্রশ্ন তুলতে হয়। সিভিলাইজেশন তো ওটাই তোকে দেখায়, দুটো জিনিস আমি এটা বলে এখানে আর দিচ্ছি না। 1 নম্বর হচ্ছে যে সিভিলাইজেশন তো ওটাই তোকে বলে যে তোর তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে তুই কি করে তোর প্রশমন করতে পারিস, এবং সেটাকে একটা যদি তোকে জাহির করতেও হয়, এক্সপ্রেস করতেও হয়, সেটাকে কি করে তোর সিভিলাইজেশনের জায়গা থেকে সেটাই তো তোর আসা উচিত যে তুই সেটাকে ক্যালকুলেটিভলি কি করে কন্ট্রোলড ওয়েতে সেটাকে এক্সপ্রেস করতে পারিস বা এক্সপ্রেস না করার জায়গায় যেতে পারিস। তো তাৎক্ষণিক একটা মানে এটা চন্দির খুব ভালো একটা উদাহরণ দেয়, রাস্তা দিয়ে যেতে যেতে আমার চুমু খেতে ইচ্ছে করলো, তাহলে কি আমি জড়িয়ে ধরে চুমু খাবো? তার প্রসেস আছে, থেকে কনসেন্ট নেওয়ার চেষ্টা করবো ইত্যাদি। ঠিক এইখানেও সেই ব্যাপারটা আছে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এই কথাটাই যদি আমাকে বলতে হয় যে ফেলো সিটিজেনদের দ্বারা একটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি নষ্ট হচ্ছে, ইন্ডিভিজুয়ালিটি নষ্ট করার জন্যই একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট রাষ্ট্র তৈরি করে। ফলে রাষ্ট্রের কাছে ঢুকছো তখন তোমার এই ইন্ডিভিজুয়ালিটি কোন পর্যায়ে এক্স্যাক্টলি মানে এইটাই কালকে আমার এক বন্ধুর সাথে, তুইও চিনবি, নাম বলছি না, তার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল। তো ওই জায়গাটাতেই আমরা মানে আমি বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ব্যাপারটা হচ্ছে ম্যারেজ নিয়ে, মানে ম্যারেজ নিয়ে আর কি, বেসিক্যালি যে বিয়ে ইনস্টিটিউশন বা না তা না। তো সেইখানে আমি এটা বললাম যে কোনটা আমার কাছে যেমন হচ্ছে যে আমার একটা ডিসিশন নির্ধারণ করে, আমার নিজের পার্সোনাল জীবনের ডিসিশন নেওয়ার আমার যে অধিকার, কালকে সরকার এসে আমাকে বললো না যে তুমি পার্সোনাল ডিসিশন নেওয়ার অধিকার ইয়ে করবে, মানে জায়গাটা এখান থেকে এসেছিল যে বিয়ের ক্ষেত্রে তো আমরা সরকারের কাছ থেকে এবং সমাজের কাছ থেকে একটা কনসেন্ট চাই যে দেখো বাবা আমি অমুক ব্যক্তির সঙ্গে থাকবো, তুমি কি এটা মেনে নিচ্ছ না। তার
ব্যবস্থাটা কি সমাজ একভাবে দেখে, মানে দুক্ষেত্রেই আমি কিছু সুবিধা পাওয়ার জায়গায় থাকি। এবার কেউ হ্যাঁ। বলতে পারে যে আমার এখন মনে হচ্ছে না, কিন্তু যেদিন মনে হবে যে এই সুবিধাগুলো আমার লাগবে, সেদিন আমিও তাদের কাছে কনসার্ন নিতে যাব। আমার হ্যাঁ। এখানেই প্রশ্ন, কালকে যদি আজকে সরকার বা একটা রিজিম এসছে আমাদের দেশে, যে রিজিম বলছে যে তুমি গরুর মাংস খেলে তোমাকে মার খেতে হবে ইত্যাদি খেতে হবে, এটা আনঅফিসিয়ালি বলছে। কালকে যদি সরকার এসব কিচ্ছু না করে, গরুর মাংস না খাওয়াকে ইনসেন্টিভাইজড করে, তাহলে কি আমি এই ব্যাপারটাকে মেনে নেব? হ্যাঁ, তো বিষয়টা ওইখানে একদম পার্সোনাল, এখানে ঠিক ভুলের কোনো জায়গায় নেই, পার্সোনাল জায়গায় কি দাঁড়াচ্ছে, কেউ এখানে দাঁড়িয়ে ডিসিশন নিতে পারে হ্যাঁ আমার ওই সুবিধাগুলো দরকার, তার জন্য আমার প্রাইভেসি চুল হয়ে যাক, আমার ডিসিশন মেকিং ক্ষমতা চুল হয়ে যাক, আমি এটা করতে যাই। কেউ সেটা না নিতে পারে, ঠিক আছে? তো এইটা ভীষণই মানে দোনমনোর জায়গা। রাষ্ট্র কতটা ঢুকে আসতে পারে, এটা ভালো জায়গায় কনভার্জ হলো দিনের শেষে বাই ডিফল্ট আপনাদের, মানে ইনঅর্গানিক্যালি হলো না, সরি ইনঅর্গানিক না, অর্গানিক হইতেই হলো। সেটা হচ্ছে যে না মানে ঠিক আছে, মানে স্টিল মানে আমি তোর কথাটা দিয়ে তোর ব্যাপারে আমি প্যান্টটা বুঝতে পেরেছি, বুঝতে পারিনি না, অন্তত মনে হচ্ছে বুঝতে পেরেছি। কিন্তু স্টিল মানে এই ব্যাপারটা যথেষ্ট খুব একটা ডেঞ্জারাস জায়গা বলে মনে হলো। তো এই প্রশ্নটাও থাকতে পারে যারা যারা শুনবে, যারা এই এত অব্দি শুনে পৌঁছে যাবে, মানে যেটা আমার মনে nonsense। মানে তার অনেকগুলো ইমপ্লিকেশন থাকে। মানে এই যে মানুষের এই ফিলিংটা, এটা কি পরিমাণ ইনসিকিউরিটি বাড়িয়ে দেবে মানুষের মধ্যে, তুই বুঝতে পারছিস? প্রতিটা মোমেন্টে তাকে একটা মারাত্মক সিকিউর, মানে নিজেকে সিকিউর করতে হবে, শুধু তা না, তার চারপাশটাকে সিকিউর করতে হবে ক্রমাগত, ঠিক আছে? এটা যে তার মধ্যে আজকে কি হচ্ছে না হচ্ছে, তো মানে এটাই তো খেলা, মানে হাতার না, যাবে, আবার না, না, লড়াই না। হবে, থেরে কমাবে, এই দেখ, এটার উত্তর কাউন্টার উত্তর, এই জন্যই লাস্ট উত্তরটা দিলাম না, তার কারণ হচ্ছে কাউন্টার চলতে থাকবে এটা। তো আমি এটাই বলতে চাইছি যে ঠিক আছে, আপাতত একটা জায়গায় দাঁড়ানো যাচ্ছে বা যাচ্ছে না, একটা জায়গায় শেষ করা যাচ্ছে যে এটা। এবং এই প্রশ্নটাও যারা এই মানে দেখতে দেখতে পডকাস্টে এই অবধি চলে আসবে, তাদের উদ্দেশ্য জানতে থাকলো, তাদের উদ্দেশ্য ভাই আমাদের লোক এসো আমরা বন্ধু ভাই, এরকম একটা লাইন আছে, ঠিক আছে? তোমার ক্ষত আমার মতো, এসো আমরা বন্ধু ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে তোমার সময় আমার মতোই নষ্ট, যাই হোক। তো যাই হোক, তো এই প্রশ্ন তাদের উদ্দেশ্যে থাকলো যে এটা ঠিক বা এটা ভুল, মানে এটা প্রশ্নটাকে ফর্মালি অ্যাড্রেস করে দিচ্ছে একবার, যে যদি আমি কোনো অপরাধ, যেটা আইনের চোখে অপরাধ, সেই অপরাধ হওয়া থেকে না আটকাই, এটা দেখেও যে অপরাধটা হচ্ছে, তাহলে কি সেটাও আমার একটা অপরাধ হওয়া উচিত? এবার এটা উচিত অনুচিত জিজ্ঞাসা করছি না, মানে বলতে পারে কেউ চাইলে হ্যাঁ আমি যেভাবে দেখছি, কিন্তু মুশকিল হচ্ছে জানতে চাইছি আমরা, হ্যাঁ, যে লিখতে চায় সে নিজের মতামত যে কমেন্টসে জানাতে পারে, জানাতে পারে, উইথ রেশনাল উইদাউট রেশনাল। হ্যাঁ, এবং সেখান থেকে যদি আমাদের মনে হয় খুব মানে এটা নিয়ে হ্যাঁ সত্যি এটার বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই একটা ডেডিকেটেড আলোচনা এটা নিয়ে, যে ডেডিকেটেড আলোচনা বা পরেরটা আমরা এটা নিয়ে একটা আলোচনা করতে পারি, ঠিক আছে? যে যদি মনে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ। ওই এখানে একটা ইয়ে বলে রাখা ভালো, দুজনের তরফ থেকে আমি বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো কি বলবো, কি বলে এটাকে বল, কমিটমেন্ট, যে কোনো কমিটমেন্টকে অকমিটমেন্ট হিসেবে ধরাই সবচেয়ে সমীচীন কাজ। আচ্ছা, না আমি দুজনের তরফ থেকে এইটুকু কমিটমেন্ট দিয়ে রাখছি যে যদি সেকেন্ড এপিসোড এর পরের এপিসোড পাই, অবশ্যই আমরা চেষ্টা করবো। এখন তো আমি তো মনে করছি যে হবে, কিন্তু আমরা অনেক চেষ্টা বিফল হয়েছি, এটা বলে রাখা দরকার। এবং যদি এরকম কারো কমেন্ট আসে যে এটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে, গুরুত্বপূর্ণ ঠিক অথবা গুরুত্বপূর্ণ ভুল, মানে এরকম কোনো ব্যাপার নেই, গুরুত্বপূর্ণ মানেই খুব আমাদের পক্ষে বা আমাদের এরকম কোনো ব্যাপার নেই, যেটা অ্যাড্রেস করা দরকার। ওইটা নিয়ে তো কোনো দিয়ে নেই, যদি এরকম আসে গুরুত্বপূর্ণ কথার বা কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু প্রশ্নটা ওই জায়গায় যে পরবর্তী এপিসোডটা করবো কি করবো। হ্যাঁ, মানে আমি বললাম তো যদি হয়, ওইখানে আমাদের কি বলে এটাকে বল, কমিটমেন্টের সমস্যা আছে, আমরা আগে থেকে মাথায় চলাই ভালো। আচ্ছা, তুই একটা প্রশ্ন শেষ করলি, আমি আরেকটা অন্য প্রশ্ন শেষ করছি, যেখান থেকে যে উদ্দেশ্যে প্রশ্ন এই জায়গাটা ইউজ করলি এবং যেখানে গিয়ে কনভার্জ করলো দুটো মিলিয়েই এই প্রশ্নটা, যে আমি আগে ফর্মালি একটা জিনিস বলে দিই, সবাই যে পুরো জেনে ব্যাপারটা নিয়ে ইয়ে করবে তা না, যে দেশ বা রাষ্ট্রকে কিভাবে ডিফাইন করা যায়, অনেক কিছু ব্যাপার আমি খুব গল্পের মতো করে বললে পরে, দেশ হচ্ছে মানে ওই অনেকেই এই কথাটা বলে, মানে একটা ইন্টারভিউতে এই কথাটা মেনলি শুনেছিলাম, তারপর রিয়েলাইজ করি যে ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। শান্তনুও দেখেছি ইন্টারভিউতে। তো দেশ হচ্ছে একটা মানুষের একটা একাত্মবোধের জায়গা, মানুষ যেখানে সে সবচেয়ে নিজেকে মানে সিকিওর কমফোর্ট ভাবে ফেলতে পারে, সেই ঘেরাটপটাই হচ্ছে একটা মানুষের কাছে দেশ। মানে এটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে, বহু মানুষ গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে কাজ করতে আসে,
ছুটির সময় তারা বাড়ির মালিককে বলে যায় বা যেখানেই কাজ করে তাই মালিককে বলে যায় যে আমরা দেশে যাচ্ছি। আচ্ছা, এই হুম। দেশটা তো দেশ নয়, মানে যে লোকটা পাটনা থেকে কলকাতায় কাজ করতে আসছে, বর্ধমান থেকে কেরালায় কাজ করতে যাচ্ছে, তাদের তো বর্ধমানে যখন ফিরে আসছে, পাটনায় যখন ফিরে আসছে, সেটা তাদের দেশ নয়। দেশ তো ভারতবর্ষ দিনের শেষে, আমরাও যেভাবে হ্যাঁ। জানি অন্ত। তাহলে কেন তারা হ্যাঁ। দেশ বলছে? তারা দেশ বলছে এইভাবে যে তারা ওটাকেই দেশ বলে মনে করে। কোনো মানুষ মনে হ্যাঁ। করতে পারে আমার দেশ আমার মাথাটুকুই, অর্থাৎ আমি আমার ভেতরেই দেশ তৈরি করেছি, আমার তার ভেতরে আর একটা মানুষের সাথেও কোনো কমফোর্ট জোন নেই, তো কিছু নেই। তো এইটা হচ্ছে হ্যাঁ। দেশের ডেফিনেশন। আর রাষ্ট্র সেখানে একটা যন্ত্র, একটা পলিটিক্যাল টুল, পলিটিক্যাল ইকুইপমেন্ট, যেটা হ্যাঁ। তৈরি হয় মূলত বহু ইন্ডিভিজুয়াল, তারা তাদের আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল হিসেবে নানা রকম রাইটস রয়েছে, হুম। ফান্ডামেন্টাল রাইটস থাকা উচিত, কিন্তু সে হুম। কিছু রাইটস আবার ফান্ডামেন্টাল রাইটসটাকে ওই লড়ে খেতে হবে। তাহলে মানে আমার ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করতে হবে আমাকে। তো শান্তনু যদি হুম। আমার ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করতে চায়, তখন শান্তনুর বিরুদ্ধে লড়তে হবে, যার গায়ের জোর বেশি হবে সেটা আবার ইনডিড একটা হিউম্যান রাইটসের এগেনস্টে চলে যাবে। তো এই হ্যাঁ। সমস্ত কিছু করার পেছনে মানে ওই ওই কি বলবো, সো কল্ড প্রাকৃতিক পাশবিক কোট আনকোট এই ইনস্টিংগুলো থেকে বাঁচার জন্য মানুষ রাষ্ট্র তৈরি করেছে, যেখানে মানুষ বলেছে হ্যাঁ আমি আমার ইন্ডিভিজুয়াল রাইট থেকে কিছু রাইট আমি ছেড়ে দিচ্ছি, তার বদলে আমি কিছু সোশ্যাল সিকিউরিটির জায়গায় যেতে পারি। এই মানে এবং আমার ওইটুকু রাইট ভায়োলেট হলে আমার রাষ্ট্র আমার 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 ওই লড়াই করবে। হ্যাঁ। হ্যাঁ। আমার রাষ্ট্র লড়াই করবে এবং ওইটুকু রাইট ভায়োলেট হলে আমার কিছু যায় আসে না। আমি হুম। তার বদলে যেটা পাচ্ছি সেটাতে আমি খুশি, যে সিকিউরিটির জন্য পাচ্ছি সেই সিকিউরিটিতে আমি খুশি। মানে আমার কিছু রাইট আমি ছাড়ছি জেনে শুনে, হ্যাঁ, আর কিছু রাইটকে আর একটু বেশি করে প্রোটেক্ট প্রোটেক্ট করা করা, এই যে মূল কথা। যাতে আমাকে হুম। চাপটা নিতে না হয়। হুম। হুম। অর্থাৎ আমি কিছু রাইট ছাড়ার জন্য কিছু ইনসেনটিভ পাচ্ছি, খুব সহজ করে বলতে গেলে, এবং সেই ইনসেনটিভকে আমি পছন্দ করছি বলে আমি সেই রাইটগুলোকে ভায়োলেট হতে দিচ্ছি, এবং আমি রাষ্ট্রের কন্ট্রাক্টে আসছি। রাষ্ট্র আমাদের সাথে কন্ট্রাক্ট তৈরি করছে নানাভাবে, সংবিধান, আইন ইত্যাদি প্রভৃতির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেখানে কি আমরা এখানে থামলাম, যে রাষ্ট্র কতটা এইভাবে দেশের ভিতরে ঢুকে আসতে পারে, বা দেশ স্বইচ্ছা, বা দেশ মানে আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল মানুষকে ইয়ে করছি, একটা ইন্ডিভিজুয়াল মানুষ কতটা ইনসেনটিভের লোভে স্বইচ্ছায় তার হিউম্যান রাইটসকে সে দিয়ে দিতে পারে, পুরোটাই কি দিয়ে দিতে পারে, রাষ্ট্রের দাস হয়ে যেতে পারে, নাকি একটুও না দেওয়ার জায়গায় যেতে পারে, রাষ্ট্র তৈরি করাটাই ভুল? এটা আমরা কমেন্ট করছি না, কেউই কমেন্ট করার জায়গাতে আমরা খুব একটা থাকবো না। তবে হ্যাঁ, মানে আমাদের সমান জ্ঞানী, আমাদের থেকে কম জ্ঞানী, আমাদের থেকে বেশি জ্ঞানী যে কোনো মানুষ যদি এই বিষয়টা কোনো আলোকপাত করতে চায়, আমার মনে হয় সেটা একটা মানে একটা ভালো পয়েন্ট হবে এই জিনিসটা এই আজকের ডিসকাশনটা কনভার্ট করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম ফার্দার একটা লেজ ছেড়ে রাখার জন্য। যাই রে, ওয়েব সিরিজের এন্ডিং এর মতো ব্যাপার হচ্ছে যে মানে ওয়েব সিরিজের এন্ডিং এ হয় না যে 8 ঘন্টা দেখালাম কিন্তু এখনো শেষ নয়, ঠিক আছে, আরো 8 ঘন্টা আছে এমন ব্যাপার। তো 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 আমরা এই নোটে আমাদের কথাবার্তাটা তাহলে শেষ করি আপাতত, কারণ অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা লম্বাও হয়ে গেছে বিষয়টা। তো ফাইনালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যদিও আমরা মানে এটা একটা অ্যাপোলজিও বটে যে আমরা অনেকবার অনেক কিছুতে কমেন্ট করতে বলেছিল, মানে এইটা বলছি, কারো কমেন্ট করতে গেলে লিখতে হয়, তো পরিশ্রমের ব্যাপার। কেউ যদি নাও করে, যে এই মুহূর্তে আমার কথাটা শুনছে, সে যেন তার নিজের নাম একবার কমেন্ট করে জানায়, বা নিজের একটা অস্তিত্ব কমেন্ট করে জানায় যে ভাই আমি দেখেছি। মানে তুই আমার কথা বলছিস কি? না, তোকে বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে যে এত দূর এসেছে, সে তো আমাদের থেকে একটু মানে সে অলরেডি অনেকটা খাটনি করে, মানে অন্তত আমাদের জানা উচিত যে এরকম একটা লোক এক্সিস্ট করে, সে এত দূর অব্দি শুনেছে সব ভুলভাল কথাবার্তা। আচ্ছা যাই হোক, মানে যেটা দিয়ে শেষ করবো সেটা খানিকটা একটা অ্যাপোলজি আমার মনে হয় আমাদের দুজনেরই চাওয়া উচিত। সেটা হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো বলে শুরু করেছিলাম, সেটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলতে পেরেছি এমন নয়, বা বলা যায়, কিন্তু আমরা এমন অনেক কিছু নিয়ে কথা বলেওছি যেটা নিয়ে আমরা কথা বলবো বলে ঠিক করিনি। এই কনভারসেশনের উদ্দেশ্যটাই এটা যে আমরা কিছু, যদিও টপিক ঠিক থাকতে পারে না থাকতে পারে, কিন্তু একটা 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 চারপাশে ঘোরাফেরা করবো। এবং এটা শুধু এরকম না যে মানে অডিয়েন্স থেকে কেউ টপিক বলে তার সাথে এরকম অবিচার হবে, আমরা নিজেদের টপিকের প্রতি এরকম অবিচার করলাম এবং করেই থাকি, এটাই নর্মাল আমাদের কাছে। তো অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হলো, কিন্তু যেটা নিয়ে সো কল্ড কথা বলার কথা ছিল সেটা নিয়ে কথা খুব বেশি ডিটেলে হলো না, আশেপাশে একটা জায়গায় আলোচনা হলো, এরকমই চলবে, মানে আমরা কথা বললে এরকমই হবে, হয়তো এরকমই চলবে, আবার নাও চলতে পারে, মানে বলা মুশকিল। কিন্তু এবার এরকম হতে পারে যে এই টপিক থেকে আমরা পরে অন্য কখনো উত্থাপন করে আবার একটা কথা শুরুয়াত করতে পারি, আমরা তো অন্য কোনো টপিকের হেডিং এ শুরু হয়ে এই টপিকের আলোচনা হয়ে গেল, এই সমস্ত পসিবিলিটি হতে পারে, ঠিক আছে, সেটাই তো এই আলোচনাটা যদি এটা এর পরবর্তী বা তার পরবর্তী এপিসোড আসে,
কোথাও একটা কন্টিনিউয়াস আলোচনার পার্ট হিসেবে ভাবাই ভালো, যেটা ছোট 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 সেগমেন্ট থেকে সেরকম করে ভাবাই ভালো। তো আপাতত আমরা এই কন্টিনিউয়াস আলোচনার একদম প্রথম জার্নি বা প্রথম পদক্ষেপটা এখানেই শেষ করা যাক, আমরা দুজনেই এখানে শেষ করি এবং না, তারপরে এইখানে আমি আমরা একটা অপেক্ষা জিনিস করবো। ভেবেছিলাম, আমি বলতে ভুলে গেছি। আমি ভেবেছিলাম হচ্ছে বহুদিন ধরে আমাদের যেটা ইচ্ছা যে আমরা বই নিয়ে কোনো কথা বলি না, আমরা বই পড়ার চেষ্টা করি, বই নিয়ে কোনো কথা বলি না। তাই আমি ভেবেছিলাম যে যে টপিকে কথা বলছি সেই টপিকে কোনোভাবে সূত্রপাত তো কোনো না কোনো, আমার ক্ষেত্রে অন্তত কোনো না কোনো বই পড়ে হয়েছে। তো একটা হুম। বই অন্তত যদি থ্রু আউট দ্য পডকাস্ট হ্যাঁ, সাজেস্ট এটা করা যায়, সেটা আমি suggest ফার্স্টে করা ভুলে যায়। গেছি। আমি আজ খুব হুম। বেশি ইন্ট্রোডাকশন দিচ্ছি না, যে বইটা দেখাচ্ছি। সেই বইটা এই আমার ভিডিওতে তো দেখা যাচ্ছে। সেই ভিডিওটা হচ্ছে ওই বইটা হচ্ছে ন্যাশনালিজম, রবীন্দ্রনাথ ঠাকুরের। অ্যামাজনে খুব রবীন্দ্রনাথ কম দামে পাওয়া যায় এবং এটা হুম। বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় শেষ জীবনে এসে পৃথিবীর বিভিন্ন দেশে কিছু বক্তৃতা রেখেছিল ন্যাশনালিজমের হুম। উপরে বা একটা দেশ গঠনের হিসেবে দেখতে পাই। সেইটা চাইলে কেউ করতে পারে। মুশকিল ব্যাপার হচ্ছে এটা সাধারণত ইংরেজি ভাষাতেই বেশি অ্যাভেলেবেল। কেউ যদি ইংরেজি এটাই ভাষায় এটাই এটা আমি বলতে যাচ্ছিলাম, এটাই এটার মুশকিলটা। তো এটাও একটা মানে জানি না, আমাদেরও হয়তো আমাদের নয়, কারো একটা প্রজেক্ট হতে পারে যে ন্যাশনালিজম যে প্রবন্ধটা আছে সেটাকে বাংলায় অনুবাদ করা। হ্যাঁ, এবার বাংলায় অনুবাদ যদি- মানে বোধহয় হয়েছে, কিন্তু সেটা কোটা পাওয়া যায় না, এরকম ব্যাপার পাওয়া আছে। হ্যাঁ 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 সেটাই সেটাই। কারোর মানে যাদের available প্রিভিলেজ আছে, হ্যাঁ বই পড়াটাও তো হুম। একটা প্রিভিলেজ, মানে যাদের বই বটেই। পড়ার প্রিভিলেজ আছে এবং ইংরেজি পড়ার প্রিভিলেজ আছে, বটেই। এবং পড়ার সময় প্রিভিলেজ সেটাও আছে, তারা হুম। চাইলে এই বইটা পড়ে দেখতে পারে। হুম, হুম। যাই হোক, হুম। ধন্যবাদ। এবং হ্যাঁ এখানেই আমরা শেষ করা যাক, এখানে আমরা শেষ করি ফাইনালি। তারপরে যদি পরে কখনো সুযোগ হয় তো আমরা আবার শুরু করি। এখানে একটা মানে একটা জাস্ট উত্তর দিয়ে দিই, অনেকে এটা বলে থাকেন বা মনেও করেন এটা খুব অস্বাভাবিক না যে আমরা কেন এত বড় বড় আলোচনা করি এবং কেন আমাদের নর্মাল ভিডিওগুলো অপেক্ষাকৃত বড় হয় এবং মানুষ খুব একটা দেখতে পছন্দ করে না। সেখানে 10-12 মিনিটের ভিডিও যখন দেখে না, তখন 2-2.5 ঘন্টার ভিডিও বানানোর কি মানে আছে? এই ভিডিওগুলো বানানোর এই পার্টিকুলারলি এই ভিডিও মানে আছে। টাইপের ভিডিও বানানো 10-12 মিনিটের ভিডিও যদি 20 জন দেখে, এটা তো একটু মাল্টিপ্লাই হবে। না মানে এই ভিডিওগুলো বানানোর সকল কোনো মানে নেই। আমরা জাস্ট নিজেদের মধ্যে কথাবার্তা বলতাম, সেই কথাবার্তা বলারই একটা ডকুমেন্টেড ফর্ম রাখার চেষ্টা, কিছুই না। কারণ এরকম হতে পারে যে কালকে বা পরশু বা তারপরের দিন আমরাই অ্যাজ এ মানুষের পরিবর্তন হয়ে গেল, যেটা আমরা নিজেদের চোখের সামনে অনেক মানুষকে পরিবর্তিত হতে দেখেছি। সেখানে যেন কেউ আমাদের চোখে আঙুল দিয়ে এটাও বলার জায়গা থাকে যে ভাই কি হলো, এতগুলো কথা তো বলেছিস, ঠিক আছে? তখন আমরাও বোঝা যায় যে কতটা হ্যাঁ, এবং তখন তো আমরা নিজেকে ডিফেন্ড করে কিছুটা বলার চেষ্টা করবো। কিন্তু এটা খুব পরিষ্কার, যেটা কৌশিকও বললো, যে ভুল করাটা মানুষের ফান্ডামেন্টাল রাইট বা প্রিভিলেজ, কিন্তু সেই ভুলটা যেন ওটা একটা বোধ হয়, অপরাধ বোধ হয় এবং সে বুঝতে পারে সে ভুল করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই নোটে আজকে কথা শেষ করি নাকি? আমরা এই নোটে যদি কথাটা শেষ করি, আবার হয়তো আবার দেখা হবে অন্য কোনো সময়। চল যাই, চল টাটা। হ্যাঁ।